তাহলে শুরু হচ্ছে আজকের ভৌতিক রহস্য গল্প ওগো বিদেশিনী। সন্ধ্যের পর থেকেই ঝুপঝুপ বৃষ্টি হয়ে চলেছে। সপ্তর্ষির বারংবার এটাই মনে হচ্ছিল, আজ হয়তো ক্লাবে কেউই আসবে না। সপ্তর্ষির বাড়ি সব থেকে কাছে হওয়ায় সে খানিকটা আগে ভাগেই এসে পড়ে রোজ। কিন্তু এখন বৃষ্টির যা বহর চলছে তাতে বাকিদের আশা করাই দায় আজকে। বেশ খানিকক্ষণ একা বসে থেকে সপ্তর্ষি যখন উঠবে উঠবে করছে, ঠিক এমন সময় অনিমেষ এবং বিতান এসে হাজির। সে কি রে সপ্তর্ষি, তুই একা? বাকিরা এখনো আসেনি? একা কুম্ভ রক্ষা করে নকল বুদির কর, বুঝলি? অনিমেষ এবং বিতান নিজেরা ছাতা আনলেও বেশ খানিকটা করে ভিজে গিয়েছে দুজনে। সপ্তর্ষি একবার দরজার ফাঁক দিয়ে বাইরেটা দেখে বেশ বুঝতে পারল এই বৃষ্টিতে আর কারো আসার সম্ভাবনা নেই এখন, কারণ বিতান এবং অনিমেষ ছাড়া বাকিদের প্রত্যেকেরই বাড়ি বেশ অনেকটাই দূরে। হ্যাঁ, আর কেউ আসবে বলে তো মনে হচ্ছে না ভাই। এতক্ষণ তো হয়ে গেল, আমি তো ভাবছিলাম বেরিয়ে পড়ি। সপ্তর্ষির কথা শুনে বিতান খানিকটা হতাশার সুরেই বলল, সেই যা বৃষ্টির ধুম, কিন্তু 4 জন হলেও অন্তত ক্যারামটা খেলা যেত, 3 জনে আর কি হবে? পাপুসে পা মুছতে মুছতে অনিমেষ বলে উঠল, দেখ, তেমন চাইলে নকআউট বোর্ড খেলা যেতেই পারে, তবে বৃষ্টিতে এত ভালো বোর্ডটা না খেলাই ভালো। বাদে ছাড়, আপাতত তোর দেশলাইটা বার করতো। এই বলে অনিমেষ একটা সিগারেট ধরাতেই পাশ থেকে বিতান বলল, এই আমাকেও দিস ভাই একটা। আজ আর না কোটা খাবো না, কাউন্টারটাই টানি। গলাটা ভাই সকাল থেকে কেমন যেন ধরে আছে। সপ্তর্ষি কোন রকম নেশা ভাঙের মধ্যে নেই। তার নেশা বলতে মূলত একটাই, গল্প। নির্দিষ্টভাবে ওই অঘোরী তান্ত্রিকদের গল্পের প্রতি তার একটা অমোঘ টান রয়েছে ছোটবেলা থেকেই। এই একটু ছাতাটা নিচ্ছি, আমি বরং একটু চায়ের ব্যবস্থা করি, বুঝলি? এই বৃষ্টির মরশুমে একটু গরম চা না হলে ঠিক জমে না। একদম ঠিক বলেছিস ভাই। তবে কি জানিস তো, মানে সাথে একটু আলুর চপ আর পেঁয়াজি হলে একদম মানে জমে যেত আর কি। কথা শেষ করেই পরপর দুটো ধোয়ার ট্রিং ছেড়ে বেশ আয়েশ করে সামনের একটা চেয়ারে পায়ের উপর পা তুলে রাখল অনিমেষ। অফিস থেকে ফিরে এই সময় একসাথে খানিকটা সময় কাটানো একরকম অভ্যেস হয়ে গিয়েছে দিশারি ক্লাবের এই ত্রয়ীর। সারাদিনের খাটাখাটনির পর একটু নির্ভেজাল আড্ডা না হলে মনটা কেমন যেন হাঁসফাঁস করে তাদের। সে যতই বর্ষা বাদল হোক, একবার হলেও ঢুঁ মারবেই ওরা। চা, সিগারেট, গল্প আর মাঝে মাঝে তাস, ক্যারাম এ সমস্ত নিয়েই সন্ধ্যাটা বেশ ভালোভাবে কেটে যায় তাদের। শুধু এই অনিমেষের একটু খাই খাই বাতিক, তাই চায়ের সাথে ওর কল্যাণেই হামেশাই তা হিসাবে 2 বন্ধুর কোনোদিন চপ, কোনোদিন সিঙ্গারা এ সমস্ত জোগাড় হয়েই যায়। কিন্তু আজকে এই বৃষ্টিতে চপ কি পাওয়া যাবে? মিন্টুর চপের দোকান সেই বটতলার কাছে, অনেকটাই দূর এখান থেকে। এমনি সময় হলে তাও একটা কথা ছিল, কিন্তু এখন যেতে গেলে ভিজে একেবারে একসা হতে হবে, সে যেই যাক না কেন। অনিমেষের হাত থেকে সিগারেটটা নিয়ে বিতান খানিকটা ধমকে ওঠে। এই তোর আবার শুরু হলো? হ্যাঁ, চা আসছে, সেটাই খা না বাপু। না মানে ওই বৃষ্টির দিন তো, মানে ওই একটু আর কি খেলে। তো যা না, নিজে গিয়ে নিয়ে আয় না। বিতানের চোটপাট করাতে অনিমেষ চুপ করে যায়। তবে সপ্তর্ষি নিজেরও আজ অবশ্য খানিকটা এটা খাই ওটা খাই মন করছিল। শেষ বেলায় হেসে ফেলে বলল, আচ্ছা দাঁড়া দাঁড়া, দেখছি। সপ্তর্ষি যেই উঠতে যাবে অমনি কর্কর শব্দে প্রচন্ড জোরে একটা বাজ পড়ল। মনে হলো একেবারে কাছেই কোথাও একটা, আর সঙ্গে সঙ্গেই লোডশেডিং। ক্লাব ঘরে উপস্থিত 3 বন্ধুরই পিলে চমকে যাওয়ার জোগাড় সেই বাজের বিকট শব্দে। তারা থিতু হয়ে বসার আগেই আবার বিদ্যুৎ চমকালো।
কানে হাত দিতে যাবে সবাই, এমন সময় তারা সেই বিদ্যুতের আলোয় স্পষ্ট দেখতে পেল দরজায় একটা মানুষের অস্পষ্ট অবয়ব। একে অন্ধকার, তার উপর এরকম ছায়ামূর্তি দেখে প্রায় আতকে ওঠার উপক্রম তিন বন্ধুর। দ্বিতীয় বাজের শব্দ প্রথমটার তুলনায় সত্যি একটু কম ছিল, অথবা তিন বন্ধু মনে মনে এক প্রকার তৈরি ছিল বলেই হয়তো সেই আওয়াজের ধাক্কা তাদের বুকে সমান আঘাত হানতে পারেনি। কিন্তু সেই আওয়াজ শেষ হতেই, কি রে, তোরা সব এমন জড়সড় হয়ে আছিস কেন? হ্যাঁ, আমায় দেখে একেবারে ভূত দেখার মতো করছিস যে বড়। প্রভঞ্জন সমাদ্দার, ইনি হলেন দেশেরই ক্লাব সদস্য পদের নবতম সংযোজন। কিন্তু ক্ষুদ্র পরিসরেই এই লোকটা যেন ক্লাবের প্রাণ ভ্রমরা হয়ে উঠেছেন। গল্পে গুজবে মাতিয়ে রাখেন সর্বক্ষণ। ব্রিজের 52 কার্ডের হিসেব যেমন মাথায় চলে, তেমনি তার হিটে রেড পকেট মাস্ট। আরে আপনি এই কদিনে কোথায় ছিলেন দাদা? আসুন আসুন আসুন, ভেতরে আসুন। আর এই কটা দিন শরীরটা একটু জুতের ছিল না ভাইটি, তাই আর আসিনি। যাকে তারপর বল, তোরা কেমন আছিস? এই বলেই ওর প্রিয় সাদা রঙের হাতলওয়ালা চেয়ারখানা টেনে নিয়ে বসলেন। অনিমেষ এমার্জেন্সি আলোটা জ্বেলে কর্নার টেবিলটায় রেখে খানিকটা থিতু হয়ে উত্তর দিল, হ্যাঁ, আমরা তো সবাই ভালোই আছি, শুধু আপনার দেখাটাই পাচ্ছি না, এই যা। বয়োজ্যেষ্ঠ মানুষ, তাই ন্যূনতম সম্মানটুকু দর্শাতে সিগারেটের শেষ টানটা মুখ ঘুরিয়ে টেনে বিতান বলে উঠল, তাই সেই যখন পড়েছেন তখন না হয় এই আলোতেই বসে পড়ি চারজন। হ্যাঁ, এমন সময় দরজায় টোকা পড়ল। মাথা ঘুরিয়ে দেখতে পায় ছাতা মাথায় নিরুপমদা দাঁড়িয়ে রয়েছে। আজ এই ঝড় জলের রাত্রে ক্লাবে নিরুপমদাকে দেখে সকলেই অবাক হল। আসলে নিরুপমদা আদ্যপ্রান্ত সংসারী মানুষ, এমনি দিনে ওনার দেখা পাওয়া যায় না, সেখানে আজকের মতো দিনে। আরে নিরুপম দা, কি ব্যাপার গো, এই ঝড় ঝড়ের রাতে বাড়ির বাইরে? আরে বাড়ির দিকেই যাচ্ছিলাম, এই ক্লাবে আলো জ্বলছে দেখে একটু এলাম, এই আর কি। তা বৌদি তো বাড়িতে একা গো। হ্যাঁ, আরে না না, ওকে তোর বাপের বাড়িতেই রেখে দিচ্ছিলাম। তোমার বৌদি বাড়িতে থাকলে এখন ক্লাবে আসার সাহস হতো? হ্যাঁ, আরে জানোই তো ভাই, বিবাহিত পুরুষের জ্বালা, নো স্বাধীনতা। কথাটা শুনেই সকলে হেসে উঠল। নিরুপম পাশের মাদুরে বসতেই ধূপ করে এমার্জেন্সি লাইটটার আলো কমে এলো। এই রে, এবার কি হবে? এই চার্জ দেওয়া ছিল না নাকি? আচ্ছা, মুশকিল হলো। ধুর, ছাড়, বাদ দে, এই অবস্থায় খেলা যাবে না। এই বৃষ্টির সন্ধ্যায় তাস বা ক্যারামের থেকে একটা গা ছমছমে গল্প অনেক বেশি জমিয়ে দেবে আজকের আড্ডা, বুঝলে? কি বলো সপ্তর্ষি বাবু? সে গল্প তো বলাই যায় দাদা, ও নিয়ে কোনো সমস্যাই নেই। শুধু বেচারা অনিমেষ আশা থেকে একটু চপ সিঙ্গারা করছে, এই যা। তাই বুঝি? ও অনিমেষ সর্দার, বলি সিঙ্গারা কি এখনই দরকার? সারাদিন খাই 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 খাই, হে পোলের কোনো কাম নাই। এই ভাই 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 ভাই, ক্ষমা চাইছি, ক্ষমা চাইছি, হাত জোর করে ক্ষমা চাইছি। আর আমি বলবো না বাবা, হয়েছে, শান্তি। এই সপ্তর্ষি, তুই শুরু কর। অনিমেষের ক্ষমা চাওয়ার ভঙ্গিতে এমন কিছু কৌতুক রস ছিল যাতে ক্লাব ঘরে উপস্থিত বাকি তিনজনই খুঁজে পেলেন, যাতে মুহূর্তেই একটা হাসির রোল উঠল। দরজা দিয়ে বৃষ্টির দিকে একবার চেয়ে নিয়ে প্রভঞ্জন বাবু বললেন, সপ্তর্ষি, এবার তোর গল্পটা শুরু করে দে, আমার হাতে বেশি সময় নেই, আর বৃষ্টিটা ধরলে একটু এগোতে হবে। প্রভঞ্জন বাবুর বলা শেষ বাক্যে তিন বন্ধুই খানিকটা অবাক হল। এই মাস দুয়েকের ব্যবধানে প্রভঞ্জন বাবুকে যা চেনা গেছে তাতে তিনি একবার ক্লাবে ঢুকলে সবার শেষে দরজায় তালা লাগানোর দায়িত্ব তার কাঁধেই থাকে। একা মানুষ, বয়স 60-এর উপর হলেও তা বোঝা যায় না। মাস তিনেক হয়েছে
সংহতি লেনের বিভাস ভট্টাচার্যের বাড়িতে ভাড়া এসেছেন। আজ কেমন যেন একটু ব্যস্ত লাগছে ওনাকে, যদিও সেসব নিয়ে কেউই কোনো উচ্চবাচ্য করল না। সপ্তর্ষি গল্পটা বলা শুরু করলো। আজকে যে গল্পটা বলবো সেটা আমার ঠাকুরদার কাছে শোনা কথা, তবে অন্য দিনের মতো কোনো বেড়াতে যাওয়ার গল্প বা কোনো নিজস্ব অভিজ্ঞতার কথা নয়। তোরা তো জানিসই দাদা, আমার ঠাকুরদার বাড়ি বর্ধমানে, প্রপার টাউন থেকে অনেকটা ভেতরে, পাথরকুচি গ্রাম। কি গ্রাম বললে? পাথরকুচি গ্রাম, তবে এক্স্যাক্ট বলতে গেলে সেখান থেকে আরো বেশ কয়েকটা গ্রাম পেরিয়ে বালিচর গ্রাম। একসময় মস্ত চড়া ছিল দামোদরের পাড়ে। শুনেছি সেখানেই এক অদ্ভুত ঘটনা ঘটে। বিশ্বাস অবিশ্বাসের বাইরেও যে অতীন্দ্রিয় অনুভূতির একটা ব্যাপার থাকে, এ হলো তেমনই এক ঘটনা। এখন তোমরা কতটা বিশ্বাস করবে সেটা তোমাদের ব্যাপার। সপ্তর্ষি তার গল্পের গৌরচন্দ্রিকা থামাতেই বিতান ফোঁস করে বসল। ভূতের গল্প নাকি? এই তুই থাম তো, ভর সন্ধেবেলা বাইরে বৃষ্টি পড়ছে, ভূতের গল্প হলেই বা মন্দ কি? এই ভাই তুই বলতো। 60-এর দশকের কথা বলছি, বুঝলে? সেই সময় দেশে দাঙ্গা হাঙ্গামা লেগেই থাকতো। স্বাধীনতার আতুর অবস্থা তখনও কাটেনি। এরই মধ্যে বেশ কয়েকদিন রক্তের হোলি খেলে দেশ সবে শান্ত হয়েছে। হঠাৎ বালিচরের চাটুজ্জে বাড়িতে হুলস্থুল পড়ে গেল। বালিচর মানে বর্ধমান থেকে বেশ খানিকটা ভেতরে, মাইল খানচারেক গেলে দামোদরের পাড়ে একটা বর্ধিষ্ণু গ্রাম বলা চলে। তা সেই গাঁয়ে চাটুজ্জেরা যাকে বলে, সব থেকে রক্ষণশীল হিন্দু ব্রাহ্মণ পরিবার। বাড়ির একমাত্র ছেলে রাজীব চ্যাটার্জি ছোট থেকেই বড্ড ডানপিটে, তবে তার দুরন্তপনার জন্য পড়াশোনায় কোনো বছর খারাপ রেজাল্ট হয়নি। বরং এরকম মফস্বল অঞ্চলের মধ্যবিত্ত বাড়ি থেকে যখন প্রথমবার কোনো ছেলে বিলেত যাত্রা করল, গর্বে বুক ফুলে উঠেছিল বাড়ির সবার। দিমাকে পা মাটিতে পড়তো না সে বাড়ির লোকজনদের, কিনা ছেলে তাদের বিলেতে থাকে। সাহেব শুভ ব্যাপার স্যাপার। তা সেই ছেলেই যখন মধ্যবিত্ত পরিবারের তথাকথিত রক্ষণশীল ধ্যান ধারণার বেড়া জালের তোয়াক্কা না করে একেবারে বিলিতি বউ সমেত ডিগ্রি নিয়ে বাড়ি ফিরল, লোকজন চোখ টাটাল, পড়শিরা মুচকি হাসল, এবং শচীবাবুর চিরাচরিত রক্ষণশীল মানসিকতায় আধুনিক ভাবনা যেন মোক্ষম আঘাত হানল। যে বাড়িতে রোজ নারায়ণশিলা পুজো হচ্ছে, সেখানে ভিনধর্মী বিদেশি বৌমাকে চরম রক্ষণশীল চাটুজ্জে পরিবার কোনো মতেই মেনে নিলেন না। সেদিন তখন বাড়ির প্রধান ফটকে বাড়ির বউ সহ রাজীব অপেক্ষাকৃত। কর্তামা, ও কর্তামা, খোকা বাবু এইছে, সাথে করে কাকে যেন নিয়েছে। কি? কাকে নিয়ে এসেছে খোকা? আপনি চলেন, আপনি নিজের চোখেই দেখবেন, চলেন। রান্নাঘর থেকে বেরিয়ে হরিমন্তী দেবী বাড়ির প্রধান ফটকে এসে দেখেন তার ছেলের পাশে অপরূপা এক বিলেতি মেয়ে। কিছুটা অপ্রস্তুত হলেও পাট পাট করে পরা লাল তাঁতের শাড়ি, সিঁথিতে সিঁদুর, অমন দুধে আলতা গায়ের রং, সেই মেয়ের মুখের অমলিন হাসিতে বাড়ির বাইরে জমায়েত করা প্রতিটি গ্রামবাসীর মতোই হরিমন্তী দেবীর চোখেও যে মুগ্ধতা ধরা দিয়েছিল, তা স্পষ্টত ছিল রাজীবের কাছে। মা, এ তোমার ছেলের বউ, ওর নাম হচ্ছে নেলিন ব্রাউন। বেরিয়ে যাও, বেরিয়ে যাও এই বাড়ি থেকে। এই বাড়িতে তোমাদের কোনো জায়গা নেই। তোমাকে পড়তে পাঠালাম বিলেতে, পড়াশোনা শিখে তুলে তুমি এই পরিবারের মান সম্মানে কাদা ছেড়াতে বউ নিয়ে এসেছ। কাদা ছেটানোর মতো কোনো কাজ তো আমি করিনি। না না, তুমি তো বংশের মুখ একেবারে উজ্জ্বল করে দিয়েছ। কোন বংশের মেয়ে নিয়ে ঘরে তুলেছ? জাত কি ওই মেয়ের? বাবা, নেলিন একজন খ্রিশ্চান ক্যাথলিক। আমি ওকে ভালোবাসি, তাই আমি ওকে বিয়ে করেছি। অন্য জাতের মেয়ে নিয়ে এসে বড় মুখে বলছো আবার বিয়ে করেছি। মন্ত্রপাঠ হয়নি, কন্যা সম্প্রদান হয়নি, অগ্নি সাক্ষী করে 7 পাকে ঘোরাও হয়নি, শুধু সিঁদুর পরিয়ে দিলেই বিয়ে হয়ে গেল। এ বিয়ে আমি মানি না, এ বিয়ে আমি মানি না। এই বাড়িতে ঢুকবে না তোমরা, চলে যেতে বলো ওদের, চলে যাও। নিজের কথা বলে এক মুহূর্ত অপেক্ষা না করেই শচীন্দ্রনাথ চাটুর্যে মশাই নিজের ঘরে জোর কদমে চলে গেলেন। বাড়ির বাইরে জড়ো হওয়া কৌতূহলী লোকজনের ফিসফিসানি এখন ধীরে ধীরে আওয়াজে পরিণত হচ্ছে। স্বামীর পিছন পিছন পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টায় হরিমন্তী দেবী তার বিধবা ননদ গৌরী দেবীকে নিয়ে চাটুর্যে মশাইয়ের ঘরে ঢোকেন। ও দিদি গো, তোমার দাদাকে শান্ত হতে বলো না গো, এখন মাথা গরমের পরিস্থিতি নেই। ও গো, তুমি শান্ত হও।
কি মাথা গরমের পরিস্থিতি নেই বলছিস? হ্যাঁ, তোর এই কোকা চাটুর্যে বংশের মান সম্মান একেবারে একেবারে তুলায় মিশিয়ে দিল। লোকের কাছে মুখ দেখাতে পারবে তোমার এই স্বামী? শোনো, ছেলেটা যদি এরপর ভালো মন্দ কিছু একটা করে বসে তখন তুমি কি করবে? শোনো শোনো, সবটা ঠিক হয়ে যাবে, তুমি একটু শান্ত হও। কিচ্ছু ঠিক করার নেই গিন্নি, আর কিচ্ছু ঠিক হবেও না। অমঙ্গল হওয়া আর কি বাকি আছে বলে মনে হচ্ছে তোমার? আমার খোকাটার মাথাটা তো ওই বিলিতি ডাইনিটা খেয়েছে গো। খোকাটাকে আমাদের বাঁচাতে হবে। তুমি এমনটা করলে যদি ওই ডাইনি আমার খোকাকে নিয়ে যায় তাইলে? না 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 না, শোনো, তোমার পায়ে পড়ি, তুমি ওদের ঘরে আসতে দাও তুমি ওদের ঘরে। গিন্নি, আমার বংশের মান সম্মান সবার আগে। এই নিয়ে খেললে আমি কিন্তু তোমার ছেলেকে ত্যায্য পুত্র করব। ওই কোকা যদি আজ যায়, কাল ঠিক ফিরে আসবে দাদা। আসতে তো তাকে হবে, কিন্তু বামুন মানুষের মান সম্মান একবার গেলে তা কোনোদিনও ফিরে আসে না। হ্যাঁ, তোমরা কি বলছো? কি বলছো? ঠিকই বলছে। অমন কুলাঙ্গার সন্তান থাকার থেকে না থাকা ঢের ভালো। মুখে আগুনটা কিন্তু তোমার ছেলেকেই দিতে হবে, এটা শুনে রাখো। কেন? সে আমার মনীন্দ্র দিতে পারবে না? তোর ছেলে একদিন বাড়ি নেই, কে সামলাচ্ছে সব? সেই তো আমার মনিকেই সব করতে হচ্ছে, একা হাতে ছেলেটা সব সামলাচ্ছে। কিরে, অস্বীকার করতে পারবি? চুপ করো তো দিদি। আর চাটুর্যে মশাই, তোমাকেও বলছি, শুনে রাখো তুমি। আমার ছেলে যদি আজকে এই বাড়ির দরজা থেকে ফেরত যায় তো তুমি আমার মরা মুখ দেখবে। কেন্টির মা, বরণ ডালা সাজিয়ে দাওয়ায় নিয়ে যা। হে প্রভু, শেষে তুমি এমন দিন আমায় দেখালে। সারাটা জীবন ভক্তি ভরে পুজো করেছি, আর এই শেষে এভাবে আমার বাপ ঠাকুর তার বসত পিঠে অসুচি হবে গো প্রভু। দেরি করিস নি খেন্তির মা, আজ ডাইনি বরণ হবে এ ভিটেতে। চাটুর্যে ভবনে তখন সেই উচ্চ পর্যায়ের গুরুগম্ভীর পরিস্থিতিতেও একজনের নজর ছিল শকুনের মতো স্থির। স্থির বললে ভুল বলা হবে, বলা উচিত গৃধ্র নজর তখন রাজীবের স্ত্রী নেলিনের মাথা থেকে পা পর্যন্ত লাল রঙের তাঁতের শাড়িটার উপর থেকেই বেশ কয়েকবার জরিপ করার অবাধ্য চেষ্টা করে চলেছে। এমন দুধে আলতা রঙের মেয়ে মানুষ সে ইংরেজি ম্যাগাজিনে দেখেছে বটে, কিন্তু চোখের সামনে জলজান্ত বিদেশি মাংসপিণ্ডটা এই প্রথম দেখছে। সেবার যখন কলেরায় গ্রামে মরক লেগে মনীন্দ্রের বাবা সমরেন্দ্রনাথ বাণুজ্যের অকাল মৃত্যু হয়, তার মামা শচীন্দ্রনাথ চাটুর্যে তাকে এবং তার মা গৌরী দেবীকে চাটুর্যে ভবনে নিয়ে আসেন। তখন মনীন্দ্র খুব বেশি হলে 6 বছর আর রাজীব 3। কিন্তু ছোট থেকেই বাপ মরা ভিটেহারা মনীন্দ্র রাজীবকে চরম হিংসে করত। ছেলের সেই হিংসের আগুনে গৌরী দেবী নিজেও কম হাওয়া দেননি। একমাত্র ভাইপো যতদিন পড়াশোনার জন্য চাটুর্যে ভবনের বাইরে ছিল, তার নিজের ছেলে বাড়ির ব্যবসার যাবতীয় দায়িত্ব পালনের নামে লভ্যাংশের একটা বড় অংশ সরিয়ে রাখার সুযোগ পেত। ব্যবসায় টাকা চুরি হোক, গ্রামের উঁচু নিচু যে কোনো জাতের মেয়ে মানুষকে কুনজর দেওয়া হোক, কিংবা বসত ভিটেতে বিলিতি মদের যোগান রাখা হোক, মনীন্দ্রর কোনো কুকাজের সন্দেহ কখনোই শচীন্দ্রনাথ চাটুর্যের মনে দানা বাঁধতে দেননি গৌরী দেবী। এসবের মাঝে সবার নজর এড়িয়ে একজোড়া অশ্রুসিক্ত নয়ন জুড়ে তখন শুধুই ছিল রাজীব, আশালতা। ছোট থেকেই রাজীব ছিল আশার মনের মানুষ।
কিন্তু উচ্চাকাঙ্ক্ষী রাজীবের মনে কখনোই দাগ কাটতে পারেনি গ্রামের সাধারণ পরিবেশে ঘরোয়াভাবে বেড়ে ওঠা রক্ষণশীল মানসিকতার এই শ্যামা তন্নি। এই মুহূর্তে দাঁড়িয়ে আশালতার এত বছরের স্বপ্ন সবটাই ভেঙে চুরমার হয়ে মাটিতে ছড়িয়ে ছিটিয়ে পড়ল নবদম্পতির অকস্মাৎ আগমনে। রাজীব তার নিজের পরিবারের সদস্যদের মতের বিরুদ্ধে বিয়ে করা নিয়ে তেমন একটা ভ্রুক্ষেপ দেয়নি কখনোই। সে ভালোবেসে তার স্কটিশ বউয়ের একটি ভারতীয় নাম পর্যন্ত রেখেছিল। খ্রিস্টান সমাজে বেড়ে ওঠা নেলিন ব্রাউনের নতুন পরিচয় হয়েছিল নলিনী চ্যাটার্জি। কিন্তু এমন ঘটনায় চাটুজ্জে বাড়ির সকলের ক্ষোভ যেন দ্বিগুণ হয়ে ওঠে। রাজীবের উপস্থিতিতে তার বাড়ির লোকজন নলিনীকে তেমন কিছু না বললেও রাজীব কলকাতায় চলে গেলেই উঠতে বসতে অপমানের ফুলঝুরি এমন ভয়ঙ্কর ফুলকি ছড়ালো যে অচিরেই তা দাবানলের রূপ নিল। ছেলের বিয়ে করা মেয়েকে আজ না হয় কাল বাবা মা নিজেদের ঘরে এবং মনে জায়গা দেবেনি, এমন একটা স্থির ভাবনা রাজীবের মধ্যে প্রথম থেকেই কাজ করে এসেছিল। কিন্তু বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। গুড মর্নিং মা। ও মা, বিদেশি মেয়ে এসেছেন যে? অখেন্তির মা, এই 4 দিন পরে হেসেল ঘর দেখার সময় হয়েছে রে ওনার। অমন বলো না কর্তামা, বাচ্চা মানুষ। সেই তো ধেরে খুকি এসেছেন, বরের হাত ছাড়া সে চলতেই পারছে না। মাটিতে চলার অভ্যেস নেই না। বর চলে গেছে তাই এখন মুখ দেখাতে এসেছেন। আমার ছেলের মাথাটা খেয়ে এবার এসেছেন বড়ি শুদ্ধ সবর মাথা খেতে। মা আমি এখানে বসি? এই না, একদম না, আর এক পাও এগোবে না। এই কেউ গোবর জল নিয়ে আয় তো। এই অজাত কুজাতকে আমার হেসেলে আমি একদম ঢুকতে দেব না। বেরাও, এক্ষুনি বেরাও এখান থেকে। শাশুড়ি মায়ের কাছ থেকে ওরকম কথা শুনে অপমানে লজ্জায় কুঁকড়ে নলিনী মাথা নিচু করে বেরিয়ে যায়। এভাবেই কোনো মতে চলে যাচ্ছিল। রাজীব না থাকলে নতুন বউয়ের খোঁজও কেউ রাখত না। সে খেলো নাকি, তার শরীর অসুস্থ হলো কিনা, নলিনীর সমস্ত ব্যাপারে বাড়ির সবাই ইচ্ছে করেই ভয়ানক রকম উদাসীন হয়ে থাকত। অগিন্নিমা, কাল থেকে বৌমা কিছু মুখে তোলার মতো পাইনি। কন্ত 4টি ভাত দিয়ে আসি। কি বললি? কে বৌমা? ছেলে বিয়ে করেছে বলে বাড়ির বউ মানতে হবে নাকি? হ্যাঁ, এখন কোনো খাবার হবে না। তুই খাবার দিতে চাস? যা, তোরটা দিয়ে আয়, যা না যা। খোকা বাবু জানতে পারলে কি হবে গিন্নিমা? দিনে একবারের বেশি ওই ডাইনিটার কাছে কোনো খাবার যাবে না আমার হেসেল থেকে। এই বলে দিবি তোর খোকা বাবুকে। তোরা জানিস কিনা জানি না, খ্রিস্টান মতে খাবার খাওয়ার আগে পরিবারের সবাই একসাথে টেবিলে বসে খাবার পাওয়ার জন্য সর্বশক্তিমানকে ধন্যবাদ দেওয়াই ধর্মীয় নিয়ম। ছোট থেকে এই সংস্কৃতিতে ব্রাউন পরিবারে বড় হয়েছে নেলিন। কিন্তু দেশ ছেড়ে এই পরিবারে এসে প্রকৃতপক্ষেই দুমুঠো ডাল ভাতের জন্য তার এই অপেক্ষা, নিজের বংশ নিজের রক্ত নিয়ে জনে জনে এমন কটূক্তি তাকে ধীরে ধীরে শেষ করতে শুরু করেছে যেন। এখন আর আঁকা আসে না তার। পিয়ানোর কিবোর্ডগুলো আবার ছোঁয়ার জন্য ভেতরের ইচ্ছেটার উঁকি দেয় না। এখন শুকনো চোখে নেলিনের একটাই অপেক্ষা, কবে রাজীব তাকে এখান থেকে নিয়ে কলকাতায় যাবে। বিয়ে করে একটা সুখী সংসার চেয়েছিল শুধু, কিন্তু ভিন ধর্মী হওয়াটাই তার কাল হয়েছে ভালোই বুঝতে পারছে সে। না না, এইভাবে চলতে পারে না। আজকে আমি তোমাকে না জানিয়ে এলাম বলে আমি সবটা জানতে পারলাম, তুমি তো আমাকে কিচ্ছু জানাওনি। রাজীব, এটা এমন কিছুই নয়, তারা ভুলে গেছে হয়তো। খেন্তির মা হয়তো কাজে বিজি ছিল। বিজি ছিল মানে? হ্যাঁ, কি একটা মানুষকে রোজ খাবার দেওয়া হয়, সেখানে ভুল কি করে হতে পারে? আচ্ছা বেশ, এটা না হয় বুঝলাম যে তোমাকে নিচে যেতে বারণ করেছে, কিন্তু তুমি কাউকে ডাকলে না কেন? নলিনীকে প্রশ্নটা করি রাজীব তৎক্ষণাৎ তার উত্তর পেয়ে যায়। নলিনীর নিষ্পলক চোখের জলের ধারা তার গাল বেয়ে গড়িয়ে পড়তে পড়তে যেন চিৎকার করে বলে ওঠে, একজন নববধূকে তার সমস্ত অধিকার থেকে বঞ্চিত করে
পরিবারের সকল সদস্যের থেকে দূরে কার্যত বাড়ির দোতলার একটা ঘরে বন্দী হয়ে তাকে যে অমানবিক মানসিক পীড়নের সম্মুখীন হতে হচ্ছে প্রতিনিয়ত, সেখানে একা দাঁড়িয়ে ধূলিসজ্জায় ধূসরিত নিজের মুষ্টিমেয় মান সম্মানকে আশ্রয় করে সে অনাহারে প্রাণ ত্যাগ করতেও প্রস্তুত, কিন্তু হাত পেতে ভিক্ষার আর্জি জানাবে না সে। কলকাতায় বেঙ্গল কেমিক্যালে উচ্চপদস্থ আধিকারিকদের একজন রাজীব চ্যাটার্জি। অফিস কোয়ার্টারের কালচার তার ব্যক্তিগতভাবে পছন্দ নয় এবং নিতান্তই সুরক্ষাজনিত কারণে কোনো বাড়ি ভাড়া বিয়ের 3 মাসেও নেওয়া হয়ে ওঠেনি। প্রথম মানিয়ে নিতে চাইলেও পরিস্থিতি বিচারে এখন এক প্রকার বাধ্য হয়ে রাজীব নলিনীর মুখ চেয়ে মনে মনে বিকল্প ঠিকানার কথা ভাবতে শুরু করে। এদিকে নলিনী ছোট থেকেই বড় মিশুকে স্বভাবের মেয়ে ছিল। সে কিন্তু এত হেনস্থা সত্ত্বেও মানিয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা করেছিল। এমনকি বিদেশি আচার আচরণ সমস্তটাই পরিত্যাগ করে একেবারে হিন্দু বাড়ির বউদের মতো সব রীতিনীতি নিষ্ঠা ভরে পালন করতে বদ্ধপরিকর ছিল। কিন্তু তাহলে কি হবে? চাটুর্যে পরিবারের কোনো সদস্যই যে তাকে সহ্যই করতে পারত না। তুই আমাকে ক্ষমা করে দে আশামা। আমি তোকে নিয়ে কত কি স্বপ্ন দেখেছিলাম, সবটা এমন করে জলে যাবে তা ভাবতে পারিনি কখনো। কাকিমা, তুমি ওভাবে কেন বলছো? সব সুখ তো আর সবার কপালে লেখা থাকে না। তুই আমার এই বাড়ি আলো করে থাকবি, এ আমার আর তোর কাকা বাবুর কত দিনের ইচ্ছে। যেবার তোর মাকে ওলা ওটাতে নিল, সুভাষদাকে কত বড় মুখ করে বলেছিলাম তোকে আমার রাজীবের সঙ্গে বিয়ে দেব। বাবা আমাকে আগেই মানা করেছিলেন। আসলে কি বলতো, একটাই সন্তান তো, তাই একটু বেশি ভাবতেন। এই যা বলেছিলেন, রাজীব ফিরে এলে ওর সাথে কথা না বলে আমি যেন কিছু ঠিক না করি। কিন্তু বলো কাকিমা, কেউ না জানুক, তুমি তো জানতে আমার চাওয়াতে শুধুমাত্র একজনই ছিল। সবটা জানি মা, আমি সবটা জানি। সেই দিন যখন ওরা দরজায় দাঁড়িয়ে আমি না পারছি তোর কাকা বাবুকে ছেড়ে যেতে, না পারছি তোর মুখের পানে চাইতে, আর না পারছি গ্রাম শুদ্ধ লোকের সামনে আমার ছেলেটাকে কিছু বলতে, ওই একটা ডাইনি আমার ঘরের সব সুখ গিলে নিল রে মা, সব সুখ গিলে নিল। আমি এখন আসি কাকিমা। ছোট থেকে এই বাড়ির আনাচে কানাচে ছুটে বেরিয়েছি তো, তাই দিনে একবার না আসলে মন কেমন কেমন করে, যেন ভুলেই যাই যার জন্য আসি সে এখন অন্য কারোর। না 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 না, কারো না রে মা, কারো না, কারো না। ওই ডাইনিকে আমি এই বাড়িতে টিকতে দেব না, বিদে করব আমি। ওই ডাইনি বিদে হবে খুব তাড়াতাড়ি। দোতলার কোণের ঘরটাই নলিনীর জন্য বরাদ্দ ছিল। বাড়ির অন্য কোথাও না তার স্বাধীন বিচরণ ছিল, না নিদেন পক্ষে কেউ কথা বলার সঙ্গী। সে একা একাই কাটাতে লাগলো চাটুর্যে বাড়িতে তার বিবাহ পরবর্তী জীবন। সঙ্গী বলতে সঙ্গে করে আনা কিছু বই আর চাটুর্যে ভবনের ছাদ জুড়ে উঠতে থাকা কয়েকটা কাক। কাক? কাক মানে? কাক মানে কাক, কর্ভাস স্প্লেন্ডেন্স। গল্পের মাঝে হঠাৎ থামতে হওয়ায় সপ্তর্ষির কণ্ঠস্বরে বিরক্তির আভাস একেবারেই স্পষ্ট। সে না হয় বুঝলাম, কিন্তু কাক কি করে সঙ্গী হয়? সে কথাতেই আসছে। নলিনী কাক বড় ভালোবাসত। বাড়ির চারিধারে যে কাক উড়ে বেড়াতো তাদেরকে সে রোজ খাবার দিত। ছাদের কোনায় কোনায় মিষ্টির হাঁড়িতে জল রাখত। শুধু জল রাখাই নয়, নিয়ম করে প্রতিদিন সেই জল পাল্টিয়েও দিত। সে দুপুরে নিজে খাবার আগে তাদেরকে ডেকে খাবার খাওয়াতো। নির্জনে বসে তাদের নিয়ে
কত কথাই না বলতো। লোকে বলতো পাগল, কারণ কাক নিয়ে এই পর্যায়ের বাড়াবাড়ি সকলের কাছে আদিক্ষেতা মনে হতো। কিন্তু নলিনী সত্যি সত্যি কাক বড় ভালোবাসত। প্রতিদিন অজস্র কাক তার ঘরের জানলার উপরে কার্নিশে এসে বসে থাকত। এমনকি একটা সময়ের পর সে কাকগুলোকে প্রায় নিজে থেকে চালনা করতে পারত বলা যায়। কাকের মতো ধূর্ত কোনো পাখিকে বন্দি না করেও এমন করে পোষ মানিয়ে কাছে টানতে আগে কাউকে দেখেনি বালিচরের কেউ। একদিন যাও বা খানিকটা মানিয়ে নিয়েছিলেন শচীবাবু, এখন একেবারে খড়গহস্ত হয়ে উঠলেন যেন। যেদিকে যেতে চান খালি কাক আর কাক। সব থেকে আশ্চর্যের ব্যাপার, নলিনীকে আর কেউ সামনাসামনি অপমান করতেও সাহস পেত না, কারণ যেই না তাকে কেউ কিছু বলতে যেত অজস্র কাক একসাথে ডাকতে শুরু করত। তাদের কা কা রবে বাড়িতে টেকাই দায় হয়ে পড়ত তখন। ধৈর্যের বাঁধ থেকে যেন প্রতিদিন একটু একটু করে মাটি খসে পড়া শুরু হয়েছে শচীবাবুর। সেদিন ছাদে উঠে দেখেন ছাদের পাঁচিল, চিলেকোঠার ছাদ, উল্টে রাখা মাটির টবগুলোতে কাকে কাক ভর্তি। তাকে দেখে তারা মিলিতভাবে কি বিশাল পরিমাণে চিৎকার শুরু করে দেয়। তখন কান ফাটা সেই অসহনীয় পরিস্থিতিতে এক প্রকার বাধ্য হয়ে শচীবাবু তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নিচে নামতে গিয়ে পা হড়কে পড়েই যাচ্ছিলেন প্রায়। কোনো মতে নিজেকে সামলে নিয়েই শচীবাবু দেখেন সামনে নলিনী দাঁড়িয়ে। পাপা, আপনি কি পড়ে যাচ্ছিলেন? লেট মি হেল্প ইউ পাপা। এই মেয়ে, এই একদম কাছে আসবে না, আমার শোবে না আমায়। যত সব জুটেছে আমার কপালেই। আর শোনো, বাংলা ভালো করে বলতে না পারলে বলো না, বুঝলে? এই রাজীবটা আর মেয়ে পেল না বিয়ে করার, কাকে যে নিয়ে এলো, বংশের মান সম্মান সবটা শেষ করবে ছেলে। রক্তের ঠিক নেই দুনিয়ার কাক নিয়ে কারবার। লেচ্ছ কোথাকার, সরে যাও বলছি। নলিনী এতগুলো কথা শুনে কোনো প্রতিবাদ করল না, শুধু নিঃশব্দে সরে দাঁড়ালো। শচীবাবু ধীরে ধীরে নিচে নেমে এলে নলিনী সিঁড়ি দিয়ে উঠে ছাদে চলে যায়। ঘরে ঢুকেই শচীবাবু রাগে ফুঁসতে থাকেন যেন। আমি এই মেয়েকে দু চোখে দেখতে পাচ্ছি না গিন্নি, সারা বাড়ি ওর জন্য কালো হয়ে গেছে আমার। ওই ডাইনিটা আসা থেকে আমাদের বাড়ির ওপর নজর লেগেছে, বুঝেছো? তা বেশ বুঝতে পারছি। ওই কাকের জন্য আর ছাদ থেকে নামতে গিয়ে আরেকটু হলে সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়তাম আমি। কি বলছো গো? তোমার লাগেনি তো? না, সে লাগেনি, ঠিক সময় সামলে গেছি, বুঝলে গিনি। মাঝে মাঝে মনে হয় গলার টুঁটিটা চেপে ধরে ওই মেয়ের। দাও না, দাও দাও, দিতে পারলে না টুঁটিটা চেপে, তাহলেই তো লেটাটা চুকে যেত। কোন দিন দেখবে তাই হয়ে গেছে গিন্নি। কোথায় ভেবেছিলাম আমাদের আসামা ছেলের বউ হয়ে ঘরে আসবে। সুভাষের 8 বিঘা ধানি জমি, অমন একখানা দোতলা বাড়ি, গোয়াল ঘর সব আমাদের হবে। তা না, একটা বিলিতি মেয়ে এসে সবটা শেষ করে দিল। মেয়েটার চোখে চোখ রেখে কথা বলতে পারছি না আমি। আজ দিন 5 হলো, আশা একবারও এলো না এইদিকে। সব ওই ডাইনিটার জন্য হচ্ছে। আমি তোমায় বলে রাখছি গিন্নি, মাথা যেদিন চটে যাবে আমার, সেদিন কিন্তু কোনো দিক পার পাবে না। আমার বংশের নাম, পরিচয়, প্রতিষ্ঠা সব জলে গেছে ওই 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 মেয়ে ছেলেটার জন্য। শুধু তোমার মুখ চেয়ে ওদের ঘরে ঠাঁই দিয়েছি। এখন মনে হচ্ছে ভুল করেছিলাম আমি। ভেবেছিলাম ছেলেকে বুঝিয়ে হাত করতে পারবো, কিন্তু ওই ওলা উটো মাগি যে কি খাইয়ে ওকে বশ করেছে, কোনো কথাই তো শোনে না। আগের বাজি এলো, আমাদের সাথে কটা কথা বলেছে বলো তো? ঘরের মধ্যে চাটুর্য দম্পতির এই কথোপকথনের মাঝেই হঠাৎ এক মহিলার চিৎকার। গলাটা দূর থেকে শুনলেও ওই চিৎকার যে গৌরী দেবীর তা নিয়ে মোটেই সন্দেহান নন কর্তাগিন্নির কেউই। আওয়াজ শুনে জোর কদমে এগিয়ে যান দুজন সিঁড়ির ঘরের দিকে। গিয়ে দেখেন সদ্য স্নান করা সিক্ত শুভ্র বসনে গৌরী দেবী এক দৃষ্টে কড়াভাবে তাকিয়ে আছেন মাথা নিচু করে থাকা নলিনীর দিকে। মেয়ে মানুষটা ছুঁয়ে দিল, দেখো ছুঁয়ে দিল। আমাকে আবার স্নান করতে হবে। আমি যে পথে যাব, এই ঘাটের মোড়া ওই পথেই দাঁড়িয়ে থাকে যেন। বাবা, শান্তিতে দুটো নাম জপের উপায় নেই। আমার এই বাড়িতে শান্তি নেই, শান্তি নেই। এই মেয়ে, ঘর থেকে বের হয়েছো কেন তুমি? তোমার
তোমার জন্য কি বাড়ির লোকজন একটু শান্তিতে হাঁটা চলাও করতে পারবে না? দেখো 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 দেখো, মেয়ে মানুষের মুখ খারাপ দেখো, নজর তুলছিস যে বড়। ওই ওই, কার দিকে তাকাচ্ছিস? হ্যাঁ, এই বাড়িতে আমার মনি তাগড়াই জোয়ান একটা ছেলে আছে। নজর একদম তুলবি না, একদম তুলবি না, মাটি ঘেরে রেখে দেবো। ছিঁড়ি দেখো মেয়ে, ছিঁড়ি দেখো, 12 হাত কাপড় পরে ভেবেছি শাড়ি পরা হয়ে গেছে, তাই না? গোড়ালি থেকে দেখো দেখো দেখো, গোড়ালি থেকে কতখানি পা দেখা যাচ্ছে। আর তুই এইভাবে ঘরের বাইরে বেরিয়েছিস কেন রে? নোংরা মেয়ে মানুষ, নজর দিচ্ছিস আমার ছেলের ওপর, নজর দিচ্ছিস নাকি? এই মেয়ে, ঘর থেকে একদম বের হবে না তুমি। যাও 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 এখান থেকে। অপমানে লজ্জায় নলিনী তখন মাটিতে মিশে যেতে চাইছিল যেন। যে বাড়ির ছেলের সাথে সারা জীবনের জন্য নিজের সবকিছু ছেড়ে এলো সে, সেই বাড়ির লোকেরাই এখন অন্য কাউকে জড়িয়ে এমন নীচ কথা তাকে শোনাচ্ছে বিনা কারণে। এই কথা শোনার আগে তার প্রাণ কেন বেরিয়ে গেল না? এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে ছুটে ঘরে চলে যায় নলিনী। এদিকে চাটুজ্জে পরিবারের অভ্যন্তরীণ অবস্থা দিনে দিনে আরো ভয়াবহতার দিকে গতি নিল। নিয়তির নির্মম পরিহাসে এই সময়ে এমন এক ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে, যার কারণে চাটুজ্জে পরিবার তথা নলিনীর জীবনে ছেয়ে যায় মৃত্যু না শেষ হওয়ার মতো এক অমাবস্যার রাত। বাড়ি ফেরার সময় হঠাৎই এক পথ দুর্ঘটনায় রাজীবের আকস্মিক মৃত্যু হয়। নলিনীর জীবনের একমাত্র বন্ধু বলতে তার স্বামী রাজীবই ছিল। নলিনী তার শ্বশুরবাড়ির যাবতীয় অত্যাচার কোনো রকমে সহ্য করে নিলেও প্রতিদিন তার নিজের পরিবারের তরফে স্ত্রীকে করা গঞ্জনা রাজীব আর নিতে পারছিল না। সে বলেছিল নলিনীকে সাথে করে কলকাতায় নিয়ে যাবে, তাদের দুজনের সুখের সংসার হবে। বিগত 3 বছরের বেশি সময় ধরে একে অপরকে দেওয়া কথা, একে অপরের সাথে দেখা স্বপ্ন সমস্তটা বাস্তব হবে, কিন্তু তা শুরু হওয়ার আগেই সবটা শেষ। তেচাকা পায়ে টানা ভ্যানে ভিটের উঠানে ধরাধরি করে নামানোর সময় যখন রাজীবের মৃতদেহ দোতলা থেকে প্রথমবার দেখা যায়, সেই মুহূর্তেই বিনা শব্দে মূর্ছিত হয় নলিনী। রাজীবের অতর্কিতভাবে চলে যাওয়াতে চাটুজ্জে বাড়ির সকলে নলিনীকেই দোষ দিতে লাগলো। একবার চোখ মেলে দেখ বাবা, আমি তোর মা রে মা, একবার চোখটা খোল রে বাবা, একবার চোখটা খোল। ও বাবা, ছেলের রক্তাক্ত নিথর দেহ দেখে দোর্দণ্ড প্রতাপ শচীন্দ্রনাথ চাটুজ্জে মশাইয়ের মুখ থেকে একটা শব্দও বের হল না। এক আকাশ পরিমাণ শোকে আজ তার সমস্তটা ডুবে আছে। অন্যান্য দিন অজস্র কাকের যে কোলাহল থাকে বাড়ি জুড়ে, আজ যেন তারাও নিশ্চুপভাবে সামিল হয়েছে তার পুত্র শোকে। দাদা, ও দাদা, বলি কোকার বউকে ডাকো। দেখো নিয়ম তো আছে কত, সময়ও তো লাগবে নাকি। ও দাদা, ওকেও তো এবার নিয়ে যেতে হবে নাকি? কিসের নিয়ম? কিসের নিয়ম? না 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 না, ওর বিয়েতে কোনো নিয়ম হয়েছিল? ওই মেলেচ্ছ মাগিটাই আমার কোকাকে খেয়েছে। ওই মাগির মুখে রক্ত উঠে পড়বে, রক্ত উঠে পড়বে ওই মাগি। কোনো নিয়ম হবে না, কোনো নিয়ম না। ও মেয়ে যেখানে মরে মরুক গে, এখানে যেন না আসে। তোমরা তোমাদের মতন গোছগাছ করে নাও, বের হওয়া যাক তারপর। অলুক্ষুনে মাগি একটা, তাই তো কাকের মতন পাখি দল বেঁধে ওর চারি ধরে ঘুরে বেড়ায়। ওই ওই আমার কুকাকে খেয়েছে গো, আমার রাজীবটাকে ওই খেয়েছে। ওরে কোকা ওঠ রে,
শোকে বিহ্বল তখন চাটুজ্জে বাড়ির প্রতিটি সদস্য সহ গোটা বালিচর গ্রাম। কেউ জানে না নলিনী তখন কোথায়, শুধুমাত্র একজন ছাড়া। সবার নজর এড়িয়ে মনীন্দ্র দোতলার ঘরের দিকে এগোতেই মেঝেতে অজ্ঞান অবস্থায় নলিনীকে আবিষ্কার করে। এতদিনের মানসিক কষ্টের ছাপ তার মুখমণ্ডলের জৌলুসানি করলেও নলিনীর চোখ ধাঁধানো কায়া গঠন, বাতাসের কারণে তার উন্মুক্ত নাভিকুণ্ড, ওই মুহূর্তের দুর্বলতায় মনীন্দ্র নিজের অবদমিত ইচ্ছেগুলোকে ধরে রাখতে সক্ষম হয়নি। লোলুপ দৃষ্টিভক্ষণে একের পর এক অবাধ্য আঙুল চালনা করতে করতেই নলিনীর সমতল নাভিকুণ্ডের অগভীরতা থেকে তার দক্ষিণ উপত্যকা পেরিয়ে গিরিখাতের পথেই নলিনীর শরীর কেঁপে ওঠে। চেতনা ফিরছে তার। হাত বোঝা চোখে সম্বিত ফিরতেই মনীন্দ্রকে এত কাছে দেখে ধরফর করে উঠে বসে নলিনী। দুই হাত দিয়ে ঠেলে মনীন্দ্রকে নিজের থেকে সরিয়ে দেয়। রকমে উঠে দাঁড়িয়ে মনীন্দ্রের গাল বরাবর সজোরে হাত চালিয়ে দেয় নলিনী। রাগে থরথর করে কাঁপতে কাঁপতে মনীন্দ্র সিঁড়ির দিকে পা বাড়ায় কোনো শব্দ না করে। ততক্ষণে বাড়ির মহিলারা কান্না জুড়ে দিয়েছেন নতুন করে। বাড়ির একমাত্র ছেলে আজ শেষবারের মতো বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। নিজেকে সামলে দোতলা থেকে যখন নলিনী নিচের দিকে তাকায়, ততক্ষণে রাজীবকে চাটুজ্জে ভবন থেকে বের করে নিয়ে যাওয়া হয়েছে। স্বামীকে শেষবারের মতো একবার কাছ থেকে দেখার আশায়, শেষবারের জন্য তাকে ছুঁতে চেয়ে সে দৌড় লাগায়। সামনের দরজা দিয়ে গেলে তাকে কে কিভাবে আটকায় তাই ভেবে সিঁড়ি থেকে নিঃশব্দে নেমে বাড়ির পিছন দিকে গোয়ালের পাশ থেকে বাগান পেরিয়ে পুকুর পাড় ধরে ছুট লাগায় সে। নলিনী পুরোটা পথ পেরিয়ে আলুথালু লাল শাড়িতে এলোমেলো চুলে যখন শ্মশানে পৌঁছল, তখন কেঁদে কেঁদে তার চোখের কাজল ঘেঁটে গেছে। কপালের সিঁদুর লেপটে ঘেমে নিয়ে সেই মেয়ের শ্বাস নেওয়াও যেন কষ্টকর হয়ে পড়েছে তখন। সেই সময় বাড়ির মেয়েদের শ্মশানে প্রবেশ করার রীতি ছিল না। নলিনী যখন পৌঁছল, ততক্ষণে রাজীবের মরদেহ চিতায় তোলা হয়ে গেছে। দূর থেকে চোখ মুছতে মুছতে সে রাজীবের অন্তিম ক্রিয়াকলাপ দেখতে থাকে। কিছু সময় পরে চাটুজ্জে মশাই একটা কাঠে আগুন ধরিয়ে রাজীবের মৃতদেহে ছুঁয়ে মাটিতে বসে পড়ে। নলিনী এটুকুই দেখতে পেয়েছিল, আর স্থিরভাবে বসে থাকতে পারেনি সে। মাটিতে এলিয়ে পড়ে। কতক্ষণ এইভাবে এলিয়েছিল নলিনী জানে না। পরন্ত বিকেলে যখন নলিনীর চোখ খোলে, তখন দেখে একটা কাক তার ডান হাতে চুড়ি ধরে টানছে। নলিনীর চোখ খোলাতে কাকটা সাথে সাথেই উড়ে চলে যায় শ্মশানের পশ্চিম দিকে। উঠে বসে নলিনী কাকটার দিকে তাকাতেই তার কানে ঘণ্টা ধ্বনি আসে ওই দিকেরই এক মন্দির থেকে। তার মনে তখন এক অদ্ভুত ভয় বাসা বাঁধতে শুরু করেছে। সে এখন কিভাবে বাঁচবে? এখানে যে কেউ ওকে ভালোবাসে না, একমাত্র ভালোবাসার মানুষ, ভরসার মানুষ, সেও আজ তাকে ছেড়ে চলে গেল। ধীর পায়ে সেই মন্দিরের দিকে এগোতে এগোতে এমন কত শত খেয়াল নলিনীর সঙ্গী হয়ে সেই মন্দিরের চাতালে পৌঁছয়। এক তান্ত্রিক এক মনে পুজোর আয়োজন করছে। মন্দিরের গর্ভগৃহে দেখা যাচ্ছে একটি সাদা থান পরা দেবী মূর্তি, যার সিংহাসনের মাথায় কাক বসে। সেদিকে তাকিয়ে নলিনী যেন কোথায় হারিয়ে গেল। মন্দিরের চাতালে বসে স্থির দৃষ্টিতে সেই দেবী মূর্তির দিকে তাকিয়ে রইল। কে তুই মা? সেই মুহূর্তে তান্ত্রিকের প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারে না নলিনী। মা সম্বোধনে তার চোখ থেকে অঝরে জল পড়তে পড়তে হঠাৎই উচ্চস্বরে নলিনীর কান্না আদতে এতদিন ধরে
তার প্রতি যাবতীয় মানসিক অত্যাচারের স্বরূপ উন্মোচন করে তান্ত্রিকের সামনে। আয় আয় মা, আমার সাথে আয়, ভেতরে মায়ের কাছে চল, আয়। ইনি কোন মা? মাথা নত করে প্রণাম করে নে, ইনি মা ধূমাবতী দেবী। ধূমাবতী? এ আবার কোন দেবী? কি সব গাঁজাগুড়ি গল্প শোনাচ্ছিস ভাই? গাঁজাখুরি? তোর এটা গাঁজাখুরি মনে হলো? বেনারসে দেবী ধূমাবতীর মন্দির আছে। ও, তবে তো লাইনেই আছিস, বল বল বল। বলছি কি, গল্প শোন তোরা, এবার আমি উঠি, বুঝলি? উঠি মানে? তুমি হাফ গল্প ছেড়ে উঠবা? বলি আর কি পাইছ? আরে না না, ইয়ার কি করছি না রে, একটু যেতে হবে রে, আর বৃষ্টিটাও ধরেছে, এক্ষুনি বেরিয়ে যাই সেটাই ভালো। না গুরু, ওসব হবে না, কোথাও যেতে দেবো না। এই আমি তোমার আরে ছাড় না রে। ওফ। যথারীতি প্রভঞ্জন বাবুর হাত ধরে তাকে এক প্রকার টেনেই আবারও চেয়ারে বসিয়ে দিল বিধান। এই মন্দিরের কথা আগে কখনো শুনিনি দাদা, এই গল্প ছাড়া যাবে না। তুমি ভাই বসো তো, বসো বসো। এই তুই থামলি কেন? শুরু কর। কোনো মতেই ছাড়া না পেয়ে অগত্যা প্রভঞ্জন বাবু আবারও গল্পে মন দিলেন। সপ্তর্ষি আবারও বলতে শুরু করল। আচ্ছা শোন তাহলে, দেখ, মান্যতা আছে যে একবার দেবী পার্বতীর খিদে পেলে কৈলাস পর্বতে সেই সময় খাওয়ার মতন কিছু না থাকায় তিনি মহাদেব শঙ্করের কাছে নিজের খিদের কথা জানাতে গিয়ে দেখেন দেবাদিদেব ধ্যানমগ্ন হয়ে আছেন। দেবী পার্বতী যথেষ্ট সময় অপেক্ষা করেও যখন ভোলানাথের তরফে কোনো সাড়া পাননি, তখন খিদের জ্বালায় রাগবশত তিনি তার স্বামী শিবকেই গলধকরণ করেন। আর নীলকণ্ঠের গলায় বিষ থাকার দরুন দেবীর সমগ্র শরীর তপ্ত হয়ে ধোঁয়া ওঠা শুরু হয়। বিষের প্রভাব এতটাই প্রবল ছিল যে মাতা পার্বতীর রূপের পরিবর্তন হয়ে বিশ্রী হতে শুরু করে। এমতাবস্থায় মায়াজালে ত্রিলোকপতি দেবীর উদর থেকে বেরিয়ে নিজ রূপে প্রকট হয়ে দেবীর এই ধোঁয়াময় রূপের নামকরণ করেন, যা আমাদের শাস্ত্রে ধূমাবতী নামে উল্লেখ আছে। নিজের স্বামীকেই খেয়ে নেওয়ার জন্য মাকে বিধবার বেশে এবং কুশ্রী রূপেই পুজো করা হয়ে থাকে। তার সঙ্গী হয় কাক এবং তার হাতে সূর্প থাকে, যাকে আমরা চলতি ভাষায় কুলো বলে থাকি। এই দেবীর পুজো করাই হয়ে থাকে দারিদ্র বিমোচন এবং শত্রু নাশের কারণে। আর মুন্ডমালা তন্ত্র অনুসারে দশ মহাবিদ্যা পূজার মধ্যে এই ধূমাবতী দেবীর পূজাও কিন্তু করা হয়ে থাকে। কি মালাতন্ত্র? দশমা মহাবিদ্যা? কি এগুলো? আরে দের বাবা, সেসব পরে কখনো শুনিস না, এখনই গল্পে থাকতো। তুই বলতে শুরু কর সপ্তর্ষি। তান্ত্রিক নলিনীর ওপর করা সমস্ত অত্যাচার শুনে এক প্রকার রাগের বশেই মুন্ডমালা তন্ত্র সাধনার সব থেকে কার্যকর বিধি উপাসনা করতে মন্ত্রণা দেন। পূজাবেদীর এই মন্ত্রপুত নারকেলটা নে মা, সামনের শ্মশানটায় অনেক পোড়া কাঠ পাবি। মায়ের সামনে আঁকা এই ছকটা ভালো করে দেখ। মাকে যেখানে প্রতিষ্ঠা করতে চাস দক্ষিণ মুখ করে সেখানে বসবি। ছকটা এঁকে তার মাঝে এই নারকেলটা একটা মাটি স্তূপে রাখবি যাতে না পড়ে যায়। নারকেলে লাগানো ছাই দিয়ে কপালে লাগাবি। এই নে, এতে কালো জিরে, শুকনো লঙ্কা আর কাঁঠালি কলা আছে। এই কলার সাথে কালো জিরে শুকনো লঙ্কা মাখাবি, আর তাতে নিজের ডান হাতের অনামিকার এক ফোঁটা রক্ত দিয়ে মেখে 4টে মণ্ড করবি। এই করটির টুকরোটা রাখ মা, 4টে মণ্ডের মাথায় 4টে টুকরো করে দিবি, কেমন? আর এই মালাটা ধর। আগামী পরশু কৃষ্ণপক্ষের অমাবস্যা, ওই দিন থেকে
এই 51 রুদ্রাক্ষের মালা জপ করবি। স্নান করে ভিজে কাপড়েই ওই এক বস্ত্রে উপবাস থেকে নিঃশব্দ জপ করবি। ধো ধো ধূমাবতী সাহা, ধো ধো ধূমাবতী সাহা, ধো ধো ধূমাবতী সাহা। নিজের পুজো শেষ করে প্রায় ঘণ্টাখানেক পর তান্ত্রিক যখন মন্দিরের চাতালে ধুনো দিতে আসে, নলিনী তখনও মন্দিরের রাধাচূড়া গাছের বেদিটার পাশে বসা। মা, ঘরে যাবি না? ঘরে যা, অনেকটা সময় পেরিয়ে গেছে যে। আমার যে কেউ নেই আর। আমি কোথায় যাব এবার? মা রে, ওই বাড়িতেই ফিরে যা। তোকে যা বলেছি মন দিয়ে কর, দেখবি মা ঠিক সাড়া দেবেন। তান্ত্রিকের কথা মতো নলিনী চাটুর্যে ভবনের পথ ধরে। গ্রামের ধুলো মাখা অচেনা মাটির পথে লোকজনকে জিজ্ঞেস করতে করতে নলিনী যখন চাটুর্যে ভবনের দরজায় এসে দাঁড়ায়, ততক্ষণে দোতলার ঘরে রাখা নলিনীর সব শাড়ি, হুঁশিয়ারি সহ তার ব্যক্তিগত ব্যাগ নামিয়ে এনে উঠানের এক কোণে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। সেই সব দেখেও সে কোন রকম অভিব্যক্তি প্রকাশ করল না। এক ঝাঁক কাককে নিশ্চুপ সঙ্গী করে বাড়ির দরজায় নলিনীকে দেখে তখন কারোরই চেনার উপায় নেই যে সেই প্রথম দিনের পাট পাট করে লাল শাড়িতে সিঁথি জোড়া সিঁদুরে এই সেই দুধে আলতা রঙের মেয়েটা। চুলের বাঁধন ঢিলে হয়ে চুলের গোছা দুই কানে ঢেকেছে। সিঁথিতে সিঁদুর অক্ষত থাকলেও কপালের টিপ তার গরিমা খুইয়ে লেপটে গেছে পুরোটাই বাঁদিক বরাবর। শুকনো চোখে কাজল ঘেঁটে আছে, গাল বেয়ে চোখের জল গড়ানোর দাগ স্পষ্ট। টুকটুকে ফর্সা মুখটা শ্মশানের কালিতে, রাস্তার ধুলোতে এবং বিগত কয়েক মাসে মানসিক অত্যাচারে তার শোভা পুরোপুরিভাবে বিধ্বস্ত। হরিমন্তীর আদেশে খেন্তির মা তাকে সাবধানে ধরে নিয়ে যায় পিছনের পুকুর পাড়ে। শাখা পলা ভেঙে সিঁদুর মুছে সাদা থানে তার ঠাঁই হয় পাটকাঠির দেওয়াল এবং খড়ের চাল দেওয়া গোয়াল ঘরের এক অংশে। ওকার কাজ হয়ে গেল ওই কুজাতের মেয়েকে যত তাড়াতাড়ি সম্ভব এই চাটুর্যে বাড়ি ছাড়া করতে হবে। ও যাবে কোথায় কর্তা মশাই? ওর তো সব পুড়িয়ে দিয়েছি আমি। ও সব কোনো কথা আমি শুনতে চাই না। মরুগে রাস্তায় রাস্তায়, আমার ভিটেতে ওই মেয়ের ছায়া যেন না পড়ে। এই না 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 না, অমন কথা বলো না, লোকে ছি ছি করবে তো। এই বাড়ির একটা মান সম্মান আছে তো নাকি? তবে তুমি চিন্তা করো না, যে মেয়ে চাটুর্যে বংশকে নির্বংশ করেছে তাকে চাটুর্যে বাড়ি নয়, এই পৃথিবী ছাড়া করব আমি। তুমি কি করতে চাইছো গিন্নি? বিধবাদের মালসা পুড়িয়ে হবিষ্যি খেতে হয়, তা ওই মাগি মালসা পোড়াতে জানে? ও জানে কি না জানে তা জানে আমি বাকি করব। কি যে বলছো যাই কিছুই বুঝতে পারছি না। তোমার আর কিছু বুঝতে হবে না কর্তা মশাই, যা বোঝার এই হরিমন্তী বুঝে নেবে। গোয়াল ঘরে বসে বসে এক মনে নলিনী পুরনো দিন ধরে ঘটে যাওয়া সমস্ত ঘটনা রোমন্থন করছিল। ঘটনা ঘন ঘটায় তখন খেয়াল না হলেও এখন অনুধাবন করতে পারছে ওই মন্দিরে যাওয়ার সময় কাকের ডাকের মাঝে সে দূর থেকে কোনো মহিলার কণ্ঠ শুনতে পায়। তান্ত্রিকের কথা নলিনীর মাথায় ঘুরছে তখন। আগামী পরশু কৃষ্ণপক্ষের অমাবস্যা। ওই দিন থেকে এই 51 রুদ্রাক্ষের মালা জপ করবি। স্নান করে ভিজে কাপড়েই ওই এক বস্ত্রে উপবাস থেকে
নিঃশব্দ জপ করবি। ধো ধো ধূমাবতী সাহা, ধো ধো ধূমাবতী সাহা, ধো ধো ধূমাবতী সাহা। সেই রাতটা নলিনী জেগেই কাটিয়ে দিল। গোয়াল ঘরের কোথায় বলা ভালো, তার নতুন ঘরের কোথায় ঘট পাতবে, কোন দিক করে বসবে, ছকটা কেমন ছিল, আর তান্ত্রিকের বলা মন্ত্রটাই বা কি, তা ভাবতে ভাবতেই পরের দিন দুপুর পর্যন্ত কেটে যায়। বাড়ির একটা কেউ নলিনীর কুশল জানতে আসেনি পুরো দিনে। গোটা দিনটা একভাবে কেটে গেলেও গত 3 দিনের খিদের জ্বালায় আর থাকতে পারল না নলিনী। স্বামী হারানো শোক একরকম, বিগত 60 ঘন্টার বেশি হয়ে গেছে, পেটে অন্যের একটা দানা পড়েনি, তার জ্বালা আর একরকম অসহনীয় পরিস্থিতি। সন্ধে নামলে খিদের জ্বালায় বাড়ির পিছনের বাগানে যায় নলিনী। শাকসবজি থাকলেও ওই অন্ধকারে সে কোনো ফলের গাছ দেখতে পেল না। বাগান থেকে ফিরে আসার সময় খেয়াল হয় পুকুর পাড়ে একটা জায়গায় গর্ত করা, চাটুর্যে বাড়ির অতিরিক্ত খাবার ওখানেই ফেলা হয়। ধীর পায়ে ওইদিকে এগিয়ে যায় নলিনী। অশৌচে চাটুর্যে বাড়ির যাবতীয় রান্না করা পদ ঢের করে ফেলে রাখা হয়েছে ওই জায়গায়। অন্ধকারে পদধ্বনি শুনে লালু ভেবেছিল তার জন্য আরো খাবার আসছে। এক বুক প্রত্যাশা নিয়ে অধীর আগ্রহে লালু বসে আছে, কিন্তু হঠাৎ করে কেউ এসে গোগ্রাসে 2 হাতে করে তার খাবার খাচ্ছে দেখে অসন্তুষ্ট লালু যে অবাক হয়েছে তা তার চাহনিতেই সুস্পষ্ট ছিল। ক্ষোভে বেশ কয়েকবার চিল্লিয়ে মানাও করে, কিন্তু নলিনীর কাছে গিয়ে তার মন খারাপের গন্ধ যেন পেয়েছিল সে। নলিনীর শোকে নিশ্চুপ হয়ে দোতলা ছাদ ছেড়ে গোয়াল ঘরের মাচায় অপেক্ষারত কাকেদের মতোই মাটিতে মাথা রেখে যেন নীরবতা পালনে ব্রতী হয় সেই সারমেয়। খেন্তির মা বরাবরই একটু কোমল হৃদয়ের। এই দুঃখের দিনে পরিস্থিতির চাপে বাড়ির বউটার সাথে কথা না বলতে পারলেও মনে মনে ঠাকুরের কাছে প্রার্থনা ঠিকই করত। বিদেশের মেয়ে অমন পাটকাঠি দেওয়া গোয়ালে কেমন কিভাবে রান্না করছে না করছে তা দেখার জন্য পরের দিন সকালে সে একটু গিয়েছিল, কিন্তু কোথায় কি? কর্তামা, ও মেয়ে তো দেখে কোনো নিয়ম করেনি গো। বাসন কোসন যেমন ছিল তেমনই পড়ে আছে। ও তো দেখি এক মনে বসে আছে গো। ও মাগি যা করার করুক গে। তোর কর্তা মশাই বলেছে বিয়ের কোনো নিয়ম যেখানে হয়নি সেখানে ও মাগি কি করলো না করলো তাতে কিচ্ছু এসে যায় না। ছেলের মুখের আগুন বাপ দিয়েছে, যা নিয়ম করার তাই বাপই করবে। খেন্তির মায়ের মতো প্রতিটি বালিচর গ্রামবাসী এটাই জানলো চাটুর্যে পরিবারে ছেলের বউকে মান্যতা দেওয়া হয়নি, কিন্তু কেউ এটা বুঝতে পারল না তলে তলে সেই বাড়ির লোকেরাই মিলিতভাবে সেই বউকে চিরতরে সরিয়ে দেওয়ার জন্য কি মারাত্মক চিন্তা ভাবনা পোষণ করছে। এদিকে অঙ্কন শিল্পে নিজের দক্ষতার জেরে নলিনী শ্মশান থেকে 20 আনা পোড়া কাঠের দাগে গোয়াল ঘরের মাটিতে নিপুণভাবে ফুটিয়ে তুলেছে মন্দিরের সেই ছক। শুধু তাই নয়, মালসার সরার পিছনে সুচারুভাবে মা ধূমাবতী দেবীর ছবিও এঁকেছে, এবং ভিজে বস্ত্রে উপবাসী নলিনী 51 রুদ্রাক্ষের মালা হাতে যাবতীয় বিধি মেনে গাছের কটা ফুল সহ নৈবেদ্য উৎসর্গ করে একাগ্র চিত্তে তখন একটাই মন্ত্র জপ করে চলেছে। আমি আজকে ওই মেয়েকে পুড়িয়ে মারবো, তুমি দেখে নিও। একদম আমার মনের কথাটা ঠিক বলেছিস। এখনই কিছু করতে যেও না, হাওয়া আগে ঠান্ডা হোক। এখন ওর কিছু হলে গায়ের লোকেদের নজর আমাদের উপরেই পড়বে। কেন পড়বে? কেন পড়বে? আমরা থোড়াই বিধবাবের মালসা রান্না করার সময় সামনে থাকি নাকি? ও তো রান্না করতে গিয়ে পুড়ে মরেছে জানবে সবাই।
খোকার কাজ মেটার আগে কিছু ভেবো না সব। খোকার কাজ শেষ হওয়ার আগে ওই মগিকে আমি মারবো। খোকা দেখে যাক সবটা। পাগলের প্রলাপ বকছো তুমি গিন্নি, ছাড়ো এখন সব। কটা দিন সময় দাও, ও পালাতে পারবে না কোথাও। আমি একটু পুরুত মশাইয়ের বাড়িতে যাচ্ছি, কোনো দোষ পাওয়া গেছে কিনা দেখি। পরিকল্পনা মাফিক সন্ধ্যেবেলায় গোয়াল ঘরের বাইরে এসে দাঁড়ায় হরিমন্তী। উঁকি দিয়ে দেখে নলিনী শুয়ে আছে। ঘুমোচ্ছে কিনা তা নিশ্চিত করতে এগিয়ে গিয়ে একবার কাশি দেয়। যখন কোনো সারা শব্দ পায় না, ধীরে ধীরে ফিরে আসে হরিমন্তী। রান্নাঘর থেকে একটা জ্বলন্ত কুপি নিয়ে এসে কুপির মুখটা খুলে কেরোসিন তেল ঢেলে দেয় নলিনীর আঁচলে। আগুনের তাপে নলিনীর ঘুম ভাঙলে আশ্চর্য রকম শান্ত থেকে আঁচলটাকে নিজের শরীর থেকে যতটা সম্ভব দূরে ধরে একটা ডেকচি দিয়ে মাটিতে চেপে ধরে নলিনী। কয়েক সেকেন্ড পর যখন ডেকচি তোলে, নলিনীর ততক্ষণে বিপদ কেটে গেছে। পুরা আঁচলটা ঝাড়তে ঝাড়তে তার ঘরে ঢোকার আগে এক ঝলক কড়া নজরে চোখ ঘুরিয়ে নেয় বাড়ির চারিদিকে। ঘরের দরজায় দাঁড়িয়ে সবটা নজরে রেখেছে গৌরী এবং শচীবাবু। এমন পরিস্থিতিতে সেই মেয়ে মাথা এত ঠান্ডা রেখেছে দেখে তাদের কপালে ভাঁজ পড়ে যায়। সেই তেলই যখন ঢাললি, তখন পুরো গায়ে ঢাললি না কেন রে? হ্যাঁ হ্যাঁ, যদি জেগে যেত তখন? জেগে যেত? তা কি হতো তাতে? ভুলে যেও না দিদি, ও মেয়ে বিদেশের থেকে এসেছে। ওই একখান থান খুলে যদি দাঁড়িয়ে চেঁচামেচি জুড়তো, মান সম্মান থাকতো এ বাড়ির। তোর দ্বারা কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। মুখেই তোর মারিতম জগৎ, মুখেই খালি বাঘ মারছিস। তা তুমি নিজে হাত লাগাও এবার দেখি। সেটা আমি ভালোই বুঝতে পারছি রে। কাল তুই দেখিস, কাল তুই দেখিস আমি কি করি। সেদিন রাজীবের ঘাট কাজ। মৃত ছেলের সমস্ত নিয়ম নিজের বাড়িতেই সম্পন্ন করলেন শচীন্দ্রনাথ চাটুজ্জে। সন্ধ্যায় পুকুর পাড়ের গন্ধরাজ লেবু পাড়তে সাহায্য করার অছিলায় নলিনীকে এক প্রকার ধাক্কা মেরেই পুকুরে ফেলে মোক্ষম দানটি দিয়েই ফেললেন গৌরীদেবী। কিন্তু ওই যে কথায় আছে না, রাখে হরি তো মারে কে। চিৎকার করে জলের মধ্যে দাপাদাপি করে যখন নলিনী প্রায় শান্ত, তখন হঠাৎ কে যেন বাগানের ওই দিক থেকে ছুটে এসে পুকুরে ঝাঁপ দেয়। ততক্ষণে বাড়ির বাকি সবাই পুকুর পাড়ে চলে এসেছে। ঝিঁঝি পোকার ডাক শান্ত হয়ে গেছে ততক্ষণে। নলিনীকে কাঁধে করে পুকুর পাড়ে উঠে এলে সবার নজরে আসে মনীন্দ্র। জেনে হোক বা না জেনেই কাঁধে করে নলিনীকে নেওয়ায় পেট বরাবর চাপ পড়ার ফলে নলিনীর মুখ থেকে জল বেরিয়ে সে কাশতে শুরু করে। আশেপাশের বেশ কয়েকজন গ্রামবাসীও ততক্ষণে আওয়াজ শুনে হাজির হয়েছে। সবার সামনে নলিনীকে হারানোর মিথ্যে ভয় পাওয়ার আপ্রাণ চেষ্টা ধরা পড়ল চাটুজ্জে বাড়ির সবার কণ্ঠে। এ কি করে হলো? তুমি তুমি পুকুরে গেছিলে কেন এই ভর সন্ধ্যায়? মেরে দাদা, ওরে আমি ওকে বলেছিলাম জানিস, ওই পুকুর পাড়ের গাছ থেকে একটা লেবু পেড়ে আনতে। রাতে একটু খেতাম আর কি। ওই দুজনে এগোচ্ছিলাম, ও একা না। আমিও চলতে চলতে পাটা না মুচকে গেল। ও আমার পায়ে তো কি ব্যথা, তা তো তুই ভালো করেই জানিস। বল, আমি টাল সামলাতে না পেরে ওর গায়ে গিয়ে পড়লুম। আর ও দেখি সোজা গিয়ে পড়লো ওই পুকুরে। আমার মনিটা ঠিক সময় এসে পড়েছিল গো। আরে ও বউ,
বলি বলি তুই ঠিক আছিস তো? তোর কোনো ক্ষতি হয়নি তো বা? আহারে, কারো কোনো ক্ষতি হয়নি, এই তো রক্ষে। ও মা, তোমরা এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো গো? যাও যাও, যে যার বাড়িতে যাও দেখি। এই মেয়েকে একটু মুছে টুচে নিতে দাও। এসো, তোমরা এবারে এসো গো। গায়ের লোকেদের এক প্রকার জোর করেই তখন বিদায় দিয়ে দিল হরিমন্তী। মনীন্দ্রের দিকে তাকিয়ে একটা কড়া দৃষ্টি দিয়েছিল হরিমন্তী। তবে সেই মুহূর্তে মনীন্দ্রের ভেজা শরীরে নলিনীর অঙ্গ পেশনে তার উত্তেজনা চরমে পৌঁছে বোধ করি তার সারা শরীরের সিক্ততা মুহূর্তে বাষ্পে রূপান্তরিত হয়। নিজের খেয়ালে মনীন্দ্র তখন চলে আসে দোতলার বারান্দায়, ঠিক যেখানে রাজীবের মৃত্যুর দিন অজ্ঞান অবস্থায় নলিনীকে আবিষ্কার করে সে। পা এলিয়ে বারান্দার দেওয়ালে এমনভাবে পিঠে ঠেস দিয়ে বসে যেন নিজের কল্পনায় ওই দিনের অজ্ঞান হয়ে থাকা নলিনীর মাথা নিজের কোলে নিয়ে নেয়। চুলে বিলি কেটে দেওয়ার সময় তার চুলের গন্ধ যেন আজ সে প্রাণ ভরে নিচ্ছে, জুঁই ফুলের গন্ধ। শ্রান্ত নলিনীর শরীরকে আরো নিজের সাথে মিশিয়ে নেওয়ার উদ্দেশ্যেই তাকে নিজের পিঠে নিয়েছিল। নলিনীর আঙুলের ছোঁয়ায় মনীন্দ্রের বুকে সেতারের ঝংকার উঠেছিল যেন। কাঁধে নেওয়ার সময় যখন নলিনীর তুলোর মতো মাংসপিণ্ডগুলো মনীন্দ্রকে ছুঁয়ে থাকল, শত শত ঢাকে যেন একসাথে কাঠি পড়েছিল মনীন্দ্রের সারা শরীর জুড়ে। মনীন্দ্রের আদিম ভাবনাগুলোতে কামের আগুন ধরাতে অনুঘটকের কাজ করল সন্ধ্যের খোলা হাওয়াতে যখন বিলিতি মদের আমেজ পেল তার শরীর। রাত গড়াতে গড়াতে যখন গ্রাম পুরোপুরি অন্ধকারে ডুবে আছে, দোতলা থেকে ধীরে ধীরে নেমে এলো মনীন্দ্র। কল্পনায় তার চোখ তখন নলিনীর শরীরই খাঁজে ডুবে। মনীন্দ্র গোয়াল ঘরের পাশে যখন পৌঁছল, অন্ধকারে কিছু দেখার জো নেই। গোয়াল ঘরের গায়ে একটা পুরনো নেতা শুকোতে দেওয়া ছিল, সেটাই দলা পাকাতে পাকাতে ঘরে ঢুকল সে। বন্ধ ঘরের ভিতরে ধস্তাধস্তির আওয়াজে লালু কিছুটা সন্দেহ করে বেশ কয়েকবার কুই কুই শব্দে কাতর অনুমান করে জানি। ভোরের আলো ফোটার আগে যখন মনীন্দ্র ওই ঘর থেকে অতি সন্তর্পণে বেরিয়ে যায়, তখনও শ্বাস চলছে নলিনীর। জ্ঞান ফেরে মুখের মধ্যে সুমিষ্ট তরলের উপস্থিতিতে। কোনো কিছুই না ভেবে খিদের তাড়নায় ঠক ঠক করে গিলতে থাকে নলিনী। কিন্তু কিছুক্ষণেই তলপেট গুলিয়ে বুক জ্বালা করতে করতে বমি শুরু হয় তার। সামনে দাঁড়িয়ে তখন সচিবাবু কোনো কথা না বলে যখন ঘর থেকে বেরিয়ে যান, পিছনে তখন একা নলিনী, মাটিতে শুয়ে নিথর প্রাণহীন। সকাল 9টা নাগাদ সচিবাবু বাড়ির সকল সদস্যদের ডেকে পাঠালেন নিজের ঘরে। তিনি তার কবিরাজি বিদ্যার ব্যবহার আজ ভোর রাতের সময় নলিনীর ওপর করেছেন এবং তার ফলশ্রুতিতে ঘণ্টা 3 আগে নলিনীকে মৃত পরীক্ষা করে গোয়াল ঘরে যে বেশ কয়েকটা বড় বড় সুগন্ধি ধূপ জ্বালিয়ে এসেছেন তা তিনি সদর্পে বাকি সবার সাথে ভাগ করে নিলেন। মৃতদেহ থেকে কতক্ষণ পরে গন্ধ ছাড়বে তা সম্পর্কে কবিরাজি বিদ্যার ফলে সাম্যক জ্ঞান আছে সচিবাবুর। বাড়ির মিলিত পরামর্শে নলিনীর মৃতদেহ বাড়ির পিছনের বাগানেই পুঁতে ফেলা ঠিক হল। সেই মতো পুরো দিন ধরে মনীন্দ্র বাগানের একটা নির্দিষ্ট জায়গায় গর্ত খোঁড়া শুরু করে। পাছে একটানা মাটি খোঁড়ার শব্দে পাড়ার অন্য কারো মনকে কৌতূহলী করে তোলে, তাই মনীন্দ্র বুদ্ধি করে অল্প অল্প করে কাজ এগোতে এগোতে যখন গর্তটা নলিনীর মাপের করে ফেলেছে, তখন গিয়ে পুকুর থেকে মুখ হাত পা ধুয়ে আসে।
রাত নামলে বাইরের আলোটা নিভিয়ে নলিনীর শিথিল দেহটা কোলপাঁজা করে মনীন্দ্র নিয়ে আসে বাগানে। না, সেই চেনা গন্ধটা আর নেই। শরীরটা যখন গর্তে ফেলে মনীন্দ্র, অন্ধকারে শেষবারের মতো ভালো করে দেখে নেয় শচীবাবু। নুনের বয়ামটা খুলে মুঠো মুঠো নুন ছড়িয়ে দিয়ে মনীন্দ্রকে মাটি চাপা দিতে বলে ঘরে চলে যান তিনি। পরের দিন সকালে খেন্তির মা বাড়ির সকলের কথা বিশ্বাস করে গ্রামের রাস্তায় রাস্তায় নলিনীকে খুঁজে বেড়ায়। জনে জনে এই কথা রাষ্ট্র হয়ে যায় চাটুজ্জে বাড়ির ছেলের বিয়ে করা মেম বউ বাড়ি ছেড়ে পালিয়েছে। কে জানে নিজের দেশে চলে গেল কিনা। বাড়িতে গ্রাম পঞ্চায়েত মোড়ল থেকে বামুন সম্প্রদায় এবং যাদের যাদের সাথে সুসম্পর্ক তারা সবাই কম বেশি চাটুজ্জে ভবনে একবার হলেও কুশলাদি জানতে এসে এমন ঘটনার জন্য সমবেদনা জ্ঞাপন করে গেলেন। ছেলে হারানোর শোকে দু কথা পরপর এমনিতেই চোখে জল আসছিল হরিমন্তী দেবীর। লোকে ভাবলেও কত না দরদি শাশুড়ি ছিলেন। বাড়ির বাইরের কেউ ঘুণাক্ষরেও টের পেলেন না এই শাশুড়ি তার মৃত ছেলের বউকে মাটিতে পুঁতে ঘৃত কুমারীর বীজ ফেলে প্রতিদিন দুবেলা করে মাটি ভেজাচ্ছেন। সমস্যা শুরু হলো দিন চারেক পর। হরিমন্তী এক বিকেলে দাওয়ায় বসে সলতে পাকাচ্ছিল। হঠাৎ গৌরী দেবীকে বললেন, বেশ কাটছিল কতদিন, হপতগুলো আবার এসে জুটলো। হ্যাঁ রে, কার কথা বলছিস? হ্যাঁ, বলি কে এসে জুটলো? কাকগুলোর কথা বলছি দিদি, দেখছো না ওপরে কেমন ঘুরপাক কাটছে। কাশফুলের মতো মেঘের কয়েকটা খণ্ড নীলচে আকাশে তখন। সূর্যাস্তের লালচে আভার মিশেল ছাড়া কাক কেন একটা মাছিরও দেখা নেই। আকাশের দিকে তাকিয়ে এমত অবস্থায় গৌরী দেবীর ঠিক কি বলা উচিত তিনি ভেবে পেলেন না। চুপ করে কি যেন একটা ভাবতে ভাবতে এগিয়ে গেলেন। নিজের ঘরে চলে এলেন বটে, কিন্তু গৌরী দেবী স্থির থাকতে পারলেন না। ফাঁকা আকাশে অমনভাবে কাক দেখার ঘটনাটা কোনো মতেই হালকা করে দেখতে চাইছেন না ষাটোর্ধা। কাকের কথাতে তার মাথায় শুধু একটাই চিন্তা আসছে, কাউকে কিছু বলা উচিত হবে কিনা। এই দ্বিমত চিন্তা ভাবনার মাঝেই হঠাৎ খেন্তির মায়ের গগনভেদী চিৎকার শুনতে পেলেন তিনি। কি হয়ে গেল গো? কি সর্বনাশ হয়ে গেল গো? ও গিন্নিমা গো! চাটুজ্জে ভবনের সবাই যখন দাওয়ায় রান্নাঘরে এসে পৌঁছায় ততক্ষণে সবকিছু শেষ হয়ে গেছে। হরিমন্তী পড়ে আছে, তার পরনের কাপড় আর তার গায়ের চামড়া আগুনে ঝলসে যেন এক হয়ে গেছে। ঠিক যেন একটা ছাল ছাড়ানো মুরগিকে মশলা মাখিয়ে শিকে গেঁথে আগুনে পোড়ানো হলে যেরকম ভাবে সোজা থাকে, ঠিক তেমন ভাবে তার চুল, ভ্রু, চোখের পালক সবটা আগুনের তাপে গলে কালো হয়ে চিমসে লেগে আছে চামড়ার সাথে। গালের, গলার, কপালে, বুকের চামড়া পুড়ে ফেটে গুটিয়ে উঠে কোথাও কোথাও লাল রক্তের জমাট বাঁধা, কোথাও চামড়া পুড়ে মেদ দেখা যাচ্ছে। তলপেটের কাছে মাঝ বরাবর মাংসপেশি পুড়ে ভেতরের অন্ত্র বেরিয়ে এসেছে প্রায় এক বিদ্যে খানিক। সেই পোড়া জায়গায় চারিধারে লালচে মাংসের নিচেই হলদে মেদ। ঝলসে যাওয়া পুরো কালচে শরীরটা থেকে তখন ধোঁয়া বেরিয়ে রান্নাঘরের মাচার দিকে ঊর্ধ্বমুখী। ধরাধরি করে পাড়ার লোকেরা চাটুজ্জে বাড়ির সবাইকে দাওয়ায় একটু দূরে নিয়ে গিয়ে বসিয়ে সেবা করছিল। নারী পুরুষ সম্মিলিত কান্নার রোলে সে বাড়ির কুকুরটাও সামিল হয়েছিল সেদিন। শ্মশানের নিয়ম শেষ করে বাড়ি ফিরতে ফিরতে রাত 12টা প্রায়। একমাত্র ছেলে হারিয়েও তিনি এতটা ভেঙে পড়েননি যতটা আজ নিজের জীবন সঙ্গিনীকে হারিয়ে শচীবাবু হয়েছেন। নিজের স্ত্রীকে ভালো হোক খারাপ হোক যে কোনো পরিস্থিতিতেই পাশে পেয়েছেন তিনি।
সংসারের জন্য সারাটা জীবন দিয়েছিলেন। কোনো কোনো খারাপ সময়ে তিনি কি কিভাবে সামলেছেন, দৈনন্দিন জীবনে কি কি করতেন, সবটা এখন সচিবাবুর চোখে ভাসছে। ভগ্ন হৃদয়ে পুরো রাস্তা জুড়ে শুধুই এই বিলাপ করে গেছেন। বিছানায় শুয়ে চোখ বন্ধ করেও সেই একই বলি। প্রতিদিন ঘুম ভেঙেই স্নান করেন গৌরীদেবী। শুদ্ধ হয়ে তুলসী তলায় জল দিয়ে ধূপকাঠি দেখিয়ে আনেন গোটা বাড়ি। এই নিয়ম কম বেশি 30 বছরেরও বেশি। সেই জবে থেকে ছেলেকে সাথে করে দাদার বাড়ি এসে উঠেছিলেন। কাল বাড়িতে যে অপমৃত্যু হলো তা নিয়ে দাদার সাথে তার কথা আছে। আগুনে পুড়ে মরল অথচ কোনো চিৎকার নেই, কোথাও দৌড়াদৌড়ি নেই, এমন ভাবে যেন শুয়ে সে ঘুমোচ্ছিল। আর কাকের কথাই বা কেন বলল তার আগে? আর সব থেকে বড় কথা, আগুন লাগলোই বা কি করে? আর কতটা সময় বা লাগলো ওইভাবে পুড়তে? এত কম সময় সম্ভব আদৌ? কত কিছু প্রশ্ন মাথায় জট পাকিয়ে পুকুর পাড়ে ধানের শাড়ি এবং পিতলের ঘটটা রেখে গৌরীদেবী জলে পা দিতেই হঠাৎ কা কা শব্দ। একটু হতচকিত হয়ে দুই দিকে দেখে যখন উপরে তাকায় গৌরীদেবী, আকাশ পুরোটাই পরিষ্কার। তখন একটু স্বস্তির শ্বাস ফেলে নজর নিচে নামাতেই হঠাৎ অনুভূত হল তার পা স্থির হয়ে গেছে। মুহূর্তে বুঝতে পারলেন শুধু পা নয়, তার পুরো শরীর স্থির হয়ে পুকুরের হাঁটু জলে স্থাণুবৎ দাঁড়িয়ে। তিনি আপ্রাণ চেষ্টা করেও শরীরের একটা অঙ্গ সঞ্চালন করতে অপারগ। সেই মুহূর্তে চিল্লিয়ে নিজের ছেলে মণিকে ডাকতে চাইলেন, কিন্তু কণ্ঠ থেকে কোনরূপ স্বর নিক্ষেপ করা সম্ভব হল না তার। আকস্মিকভাবে আবার কা কা কলরবে তার শরীরের যাবতীয় চেষ্টা মুহূর্তে মলিন হয়ে যায়। কাঁপা কাঁপা দৃষ্টিতে আবার আকাশপানে চেয়ে কালো কাকের শাড়ি দেখে গৌরীদেবীর শরীর এবারে একেবারে ছেড়ে দেয়। তিনি দাঁড়িয়েছিলেন সিমেন্টের বাঁধানো ঘাটে। দুই পায়ের পাতা বড়জোর ডুবেছিল, কিন্তু কয়েক মুহূর্ত পরে তিনি আবিষ্কার করলেন এক জায়গায় স্থির থেকেও জল ক্রমশ তার কোমর ছাড়িয়ে বুকের কাছাকাছি চলে এসেছে। বলা ভালো তিনি যেন কোনো এক চূড়াবালির ওপর দাঁড়িয়ে রয়েছেন। মুহূর্তে মুহূর্তে গ্রাস করছে গৌরীদেবীকে। ধীরে ধীরে তলিয়ে যাচ্ছেন তিনি। শেষ মুহূর্তে তিনি পুকুরের ওপারে কাউকে দেখতে পেলেন, যেন সাদা শাড়ি পরিহিতা কেউ। নারী অবয়ব বড়ই অস্পষ্ট, আর চারদিকে কেমন একটা জমি ফুলের গন্ধ। ধীরে ধীরে শরীর অবসন্ন হয়ে বুক থেকে কাঁধ, কাঁধ থেকে গলা এবং মুখ নাক হয়ে অবশেষে গৌরীদেবীর সমস্ত দেহটাকেই যেন গিলে নেওয়া হলো। মিনিট খানেকের কম সময় ওই স্থানে জলের মধ্যে বুদবুদ ওঠা ছাড়া পুরো পুকুরের জল স্থির হয়ে আছে। তখন ঘড়ির কাঁটা তখন 7টা ছুঁই ছুঁই। চাটুজ্জে বাড়িতে অশৌচ, তাই গতকাল রাতের যা খাবার ছিল তা সবটাই ফেলে দিয়ে খেন্তির মা থালা বাসন ধুতে পুকুরের কাছে যেতেই তার হাত থেকে সমস্ত বাসনকোসন পড়ে যায়। পুকুরে ভেসে আছে গৌরীদেবীর লাশ। সকাল সকাল খেন্তির মায়ের চিৎকারে তার কর্তামশাই শচীবাবু এবং দাদাবাবু মনীন্দ্র এসে গৌরীদেবীর দেহ উদ্ধার করেন। কান্নাকাটির পালা শেষ করে মনীন্দ্র যখন মায়ের দেহ নিয়ে শ্মশানে যায় তখন বেলা 12টা। চাটুজ্জে ভবনে তখন একা শচীবাবু। পরপর 2 দিনে বাড়িতে 2টি মৃত্যু। শচীবাবুর শরীর আর নিতে পারল না। বিছানায় গিয়ে শুলেন খেন্তির মায়ের পরামর্শ মতো। আমার জানলার পাশে দুটো কাক ঘুর ঘুর করছে, ওকে তাড়িয়ে দিতে পারিস তো? ও
ওসব আপনার মনের ভুল কথা মশাই। কাক তো কোথাও নেই। যে পাপ করেছি তার ক্ষমা নেই রে খেন্তির মা। ওই ওই যে ওই যে ওরা এসেছে আবার, ওই দেখ। জানলার দিকে আঙুল দিয়ে আবার দেখান তিনি। খেন্তির মা অবশ্য কিছুই দেখতে পায় না, খালি শুনে তার কর্তাবাবু বলছেন, ওরা কাক নয়, জমের সমন নিয়ে এসেছে ওরা। আমারও ডাক এসেছে বুঝলি। কাকগুলো আমাকে পেলে আস্ত রাখবে না, একবারে ছিঁড়ে খেয়ে নেবে। বন্ধ কর, এক্ষুনি বন্ধ কর, নইলে ওরা আমাকে নিয়ে চলে যাবে রে খেন্দির মা, বন্ধ কর। খেন্তির মা বেশ বুঝতে পারে তার কর্তামশায়ের মাথার ব্যামো শুরু হয়েছে, নয়তো এমন ভুলভাল কথা কেউ বলে নাকি। সে ঝটফট ঘরের জানলাগুলো বন্ধ করে বাইরের দাওয়ায় গিয়ে তার দাদাবাবুর অপেক্ষা করতে থাকে। বিকেল 4টে বেজে যায় মনীন্দ্র ফিরতে। সে পুকুর থেকে স্নান করে ঘরে এসে খেন্তির মাকে বাড়ি পাঠিয়ে মামা শচীন্দ্রনাথ চাটুর্যের সাথে ফলাহার করতে বসে। বাড়িতে দুইজনের আকস্মিক মৃত্যু, হঠাৎ করে কাকের আনাগোনা এবং সর্বোপরি কাক নিয়ে নিজের ভীতি, কোনো কিছুই বাদ না রেখে শচীবাবু এবং মনীন্দ্র সব আলোচনা সেরে প্রায় ঘণ্টা 3 পরে দুইজনেই একটু চোখ জুড়ায়। ঘড়িতে 10টার ঘণ্টার আওয়াজে মনীন্দ্রের চোখ সবে খুলেছে। হঠাৎ শচীবাবু দুম করে উঠে বসেন খাটের উপরে। মনীন্দ্র কিছু বলার আগেই শচীবাবু চিৎকার করে ওঠেন, কি এত এত ধোঁয়া এলো কোত্থেকে? এ তো মরা পোড়ানো ধোঁয়া। এবার এবার আমার সমন এসেছে রে মনি। বলতে বলতেই শচীবাবু খাট থেকে নেমে টলতে টলতে দাওয়ায় আসতেই থতমত খেয়ে দাঁড়ালেন। দুটো বিশাল বড় দাঁড় কাক তার পথ রোধ করে দাঁড়িয়ে। দৃশ্যটা আজ আর শচীবাবু একা দেখলেন না, মনীন্দ্র চাক্ষুষ করে থ হয়ে গেল। ভেজা পালকে তাদের নৃশংস চাহনি বড়ই ভয়ানক লাগছে। এত বড় কাক এলো কোত্থেকে, তাও এই রাতের বেলায়? কাক নয়, কাক নয়, ও কাক নয়, ও আমার সমন এসেছে, আমার সমন এসেছে। বলতেই মনীন্দ্র অনুভব করল চারিদিকে সত্যি ধোঁয়ায় ভরে গেছে, বিশেষ করে বাগানের ওখানে, যেখানে তার স্বর্গীয়া মামি ঘৃতকুমারীর বীজ পুঁতেছিল সেইখানে। হ্যাঁ, ঠিক সেখানেই যেন ধোঁয়ার ভাবটা একটু বেশি। তবে কি শচীবাবু এগিয়ে যান সেদিকেই, তারপর চিৎকার করে বলে ওঠেন, আর কত শাস্তি দিবি? যে পাপ করেছি তার থেকে চিরতরে মুক্তি দে রে মা, মুক্তি দে। ঠিক তখনই কুয়াশার চাদর ভেদ করে একটা অস্পষ্ট ছায়ামূর্তি তীর বেগেই বাড়ির মধ্যে প্রবেশ করলো বাগানের দিক থেকে। মনীন্দ্রের গলা শুকিয়ে কাঠ হয়ে এলো। সেও এবার ছায়ামূর্তিটাকে দেখতে পেয়েছে। ও কি সত্যি সে? আমায় এবার মুক্তি দে ভাই, এবার মুক্তি দে। এই পাপের বোঝা আর বইতে পারছি না, আর বইতে পারছি না এ পাপের বোঝা। আমি আর পারছি না, আর পারছি না। বলতে বলতে তিনি যত এগোচ্ছেন ততই একের পর এক কাক এসে জুটছে উঠোনে, রান্নাঘরের চালে, গাছের ডালে। তারা একসাথে চিৎকার জুড়ে দিয়েছে। সবাই যেন তীব্র আক্রোশে শচীবাবুর দিকে এগিয়ে আসতে চাইছে, অপেক্ষা শুধু একটা ইশারার। এই ভয়াবহ পরিস্থিতিতে মনীন্দ্রের গলা থেকে কোনো আওয়াজ বের হয় না। শচীবাবু এখন আর নিজের মধ্যে নেই। উন্মাদের মতো তিনি একবার চেঁচাচ্ছেন, একবার হাসছেন, আবার পরক্ষণেই হাউ হাউ করে কেঁদে উঠছেন। অবশেষে তিনি নলিনীর কবরের কাছে পৌঁছতেই মনীন্দ্র দেখতে পেল সত্যি সত্যি জায়গাটা ধোঁয়ায় ভরে গেছে, আর সেই ধূম্র কুণ্ডলীর মধ্যে একটা অস্পষ্ট ছায়ামূর্তি ক্রমশ যেন শচীবাবুর দিকে এগিয়ে আসছে। মনীন্দ্র স্পষ্ট বুঝতে পারল ছায়ামূর্তিটা কোনো নারীর,
কিন্তু তার কোনো অবয়ব নেই, যেন একটা সাদা শাড়ির মধ্যে একটা অস্পষ্ট চেহারা। কিন্তু কিন্তু তার না আছে মুখ, না আছে কোনো শরীরী গঠন। মুখমণ্ডলের জায়গায় অসীম এক শূন্যতা, যেন এক ভীষণ কৃষ্ণ গহ্বর বিরাজ করছে মুখের জায়গায়। দেখে হাত পা ঠান্ডা হয়ে গেছে মনীন্দ্রের। ঠিক সেই সময় একটা গুমড়ে গুমড়ে ওঠা কান্নার শব্দ পেল মনীন্দ্র। চাপা আক্রোশ আর বেদনা মিশে যাচ্ছে সেই অপার্থিব কান্নার শব্দে। সচিবাবু আর পারলেন না, প্রচন্ড এক আর্তনাদ করে ধপ করে বসে পড়লেন সেখানে। আর মুহূর্তের মধ্যে যত কাক ছিল সকলে একেবারে ঝাঁপিয়ে পড়ল তার উপরে। একসাথে সবাই মিলে রীতিমতো ছিঁড়ে খেতে লাগলো সচিবাবুকে। কয়েক মুহূর্তেই সাদা ফতুয়া তার রক্তে ভিজে লাল হয়ে উঠল। প্রচন্ড বেদনায় অস্থির হয়ে সচিবাবু ছটপট করতে লাগলেন, কিন্তু মনীন্দ্র কিছুই করার সাহস পর্যন্ত পেল না। ঠিক তখনই দোতলার কার্নিস থেকে বিশাল একটা দাঁড় কাক উড়ে এসে সচিবাবুর ঘাড়ের উপর এসে বসেই তার বাঁকানো কালো ঠোঁটটা দিয়ে সজোরে তার বাঁ চোখে আঘাত হানে। চোখ উপড়ে নেবার অসহ্য যন্ত্রণায় চিৎকার করে সচিবাবু মাটিতে লুটিয়ে পড়লেন। মুহূর্তের মধ্যেই কাকটা তার গলার টুঁটিতে মারণ আঘাত করতেই টুঁটি ফুঁড়ে ফিনকি দিয়ে রক্ত বের হতে লাগে। পরপর বেশ কয়েকটি মারণ আঘাতে সচিবাবুর শরীরটা ছটফট করতে করতে একটা সময় শান্ত হয়ে যায়। সবটুকু দেখেও মনীন্দ্র এক পাও নড়তে পারেনি। স্থানুর মতো দাঁড়িয়ে রইল উঠোনের এইদিকে। সে কি চিনতে পেরেছে ওই নারী মূর্তিটাকে? বড্ড অস্পষ্ট, ধূসর লাগছে ছায়া মূর্তিটিকে। তার উপরে এই ধোঁয়ার কুণ্ডলী। কিন্তু মনে হলো সে যেন অনেক চেনা কেউ। ধীরে ধীরে যেন স্পষ্ট হচ্ছে সেই ছায়া মূর্তি। হঠাৎ ডান কাঁধে এক অসহ্য যন্ত্রণা শুরু হয় মনীন্দ্রের। কোন রকমের ডান দিকে তাকিয়ে হিংস্র সেই কাকের চোখে চোখ পড়তেই জ্ঞান হারায় মনীন্দ্র। সেই রাতের পর ওই বাড়ি সত্যি সত্যি মৃত্যুপুরীতে পরিণত হয়েছিল। সেই যে শুরু হলো, তারপর থেকে ওই ভয়ঙ্কর ঘটনার পুনরাবৃত্তি ঘটতে লাগলো। যখনই ওই গ্রামের কারো মৃত্যু আসন্ন হয়, একের পর এক কাক এসে ভিড় করতে থাকে তার বাড়ির আশেপাশে। তীক্ষ্ণ স্বরে কেউ যেন কেঁদে উঠে জানান দেয় সমন আসছে। হাজার পুজো আচ্ছা করেও এই ঘটনা রোখা সম্ভব হয়নি। এখন ওই গ্রাম ছেড়ে বেশিরভাগ লোকই চলে গেছে। পুরোপুরি শ্মশানে পরিণত হয়েছিল বালিচর গ্রাম। সপ্তর্ষি এই রুদ্ধশ্বাস কাহিনী যখন বলা শেষ করল, তখন অনেকটাই রাত হয়ে গিয়েছে। সত্যি বলতে কি, সকলেরই একরকম গল্পটা শুনে গা ছমছম করছিল। বোধহয় তেমনটা আঁচ করতে পেরেই সপ্তর্ষি বলল, কি রে, সব চুপ করে গেলি? ভয় পেয়ে গেলি নাকি? আরে ভূতের গপ্প তো তোরা বিশ্বাস করতেই চাস না। কিন্তু সত্যি বলতে কিছু কিছু জিনিস এমন হয় জানিস তো, যা জাগতিক ধ্যান ধারণার একেবারে বাইরে। মায়া মায়া এমনই জিনিস যে সেটা কাটানো বড় দায়। দামি কথা বললি রে। মায়া মায়া কাটানো দায়ী বটে, পিছু ছাড়ে না। এই আজ উঠি রে, একটু যেতে হবে। শুভরাত্রি সবাইকে। আরে দাদা, এখনই উঠছো? গল্প তো শেষই হলো না, নাকি ভয় পেলে? না ভাই, এবার উঠতেই হবে। বৃষ্টি থেমে গেছে। আর সত্যি বলতে এসব গল্প শুনলে ভয় লাগে বই কি। আসি। তড়িঘড়ি করে ক্লাব থেকে বেরিয়ে সংহতি লেনের রাস্তা ধরে খানিকটা এগিয়ে যাওয়ার সময় গাটা কেমন ছমছম করে উঠল। বৃষ্টি তখন থেমে গিয়েছে। রাস্তার এদিকে ওদিকে জল জমে। এখনো লোডশেডিং থাকার দরুন গলির রাস্তাটা যেন কোনো এক অন্ধকার কূপের মতো লাগছে।
গলির প্রত্যেকটা বাড়ি যেন তাকে দৈত্যের মতন গিলতে আসছে। আকাশের দিকে চাইতে মেঘের ফাঁক দিয়ে এক চিলতে চাঁদের মুখ দেখা গেল। আলো আধারে এই পরিবেশে রাস্তায় জমে থাকা জলের ছপছপ শব্দে তিনি মাঝে মাঝে পিছন ফিরে তাকাচ্ছেন। কেউ কি তার পিছু নিয়েছে? কেমন একটা ঝুপঝুপ করে পায়ের শব্দ শোনা যাচ্ছে না? হ্যাঁ, না, নাকি সবটাই তার মনের ভুল? সেই সাথে এই ঝোড়ো ঠান্ডা হাওয়া শরীরটাকে কাঁপিয়ে দিচ্ছে। আর গলিটাও আজকে কেমন অদ্ভুত ভাবে নিশ্চুপ, একেবারে যেন শ্মশানের নীরবতা। একটা জীবিত প্রাণীও দেখা যাচ্ছে না কোথাও। নিজের শ্বাস প্রশ্বাসের শব্দে নিজে যেন চমকে যাচ্ছেন প্রভঞ্জন বাবু। পরিবেশটাও কেমন যেন ঝিম ধরে রয়েছে। আজ ডান কাঁধের ব্যথাটাও বেড়েছে খানিকটা। কাঁধে হাত বুলিয়ে খানিকটা পথ এগিয়ে প্রভঞ্জন বাবুর মনে হলো, না, ফিরে যাই। এই অবস্থায় ক্লাব থেকে একা না বেরোলেই ভালো হতো। কিন্তু ফিরে গিয়ে কি জবাব দেবে? বলবে ভয় লাগছিল, বলবে তাকে কেউ অনুসরণ করছে, নাকি সত্যিটা। না, সে যাই হোক, এখন ফিরে যাওয়াটাই ভালো। এই বলে আবারও ফেরার রাস্তায় ঘুরতেই তার সামনের কোন এক বাড়ির কার্নিশে কিছু একটা উড়ে এসে বসবার শব্দ পেলেন। বেশ কয়েকবার তার ডানা ঝাপটানোর শব্দ এলো। সাথে সাথেই তার শির দ্বারা বেয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। উফ, কি কক্ষণে যে গল্পটা শুনতে গেলেন আজ। আচ্ছা, গল্প কি? না, এ তো কোনো নিছক গল্প নয়। আর কেউ জানুক বা না জানুক, যে ঘটনা এতক্ষণ শুনলেন সে যে সর্বৈব সত্য, যে কথা এক এবং একমাত্র তিনিই জানেন। এমন ভাবে বাঁচার চাইতে মরাও যে ভালো। কিন্তু মরণ যে এত সহজে আসবে না প্রভঞ্জন বাবু, ধরে মনীন্দ্র বাবু। নলিনী কিছুতেই পিছু ছাড়বে না। নাম পরিবর্তন করা যেতে পারে, কিন্তু ঋতকর্ম সেটার কিভাবে পরিবর্তন হবে? প্রভঞ্জন বাবু এসব ভাবতে গিয়েও শিউরে উঠলেন। বুঝতে পারলেন এখানকার পাত্তারি গোটাবার সময় হয়ে এসেছে। প্রভঞ্জন নাম নিয়ে আর এখানে থাকা কোনোভাবেই যাবে না। আবারও অন্য পরিচয়, অন্য জায়গা। আরে এ কি? সেই গন্ধটা আসছে না আবার? মাটির সেদো গন্ধের সাথে মিশে কোত্থেকে একটা জয়ী ফুলের সুবাস ভেসে আসছে। উফ, কি অভিশপ্ত জীবন তার। ঘেমে নিয়ে একসা তখন তিনি। না, এবারে বোধহয় একেবারেই পাগল হয়ে যাবেন। তার হাঁটার গতিবেগ বেড়ে প্রায় ছুটছেন এখন। আর সাথে সাথেই তার মন বলছে কেউ একটা তার পেছন পেছন ছুটছে। আর সাথে আবারও সেই গন্ধ। ছুটছেন তো ছুটছেন, ছুটেই চলেছেন মনীন্দ্রবাবু। আর মাঝে মাঝে একটু থেমে পেছন ফিরে তাকাচ্ছেন। কিন্তু পিছু পিছু যে আসছে তাকে তো দেখা যাচ্ছে না। আর তাছাড়াও অশরীরীকে কখনো কি দেখা যায়? তাকে শুধুমাত্র অনুভব করা যায়। অনেকক্ষণ পরে খেয়াল হলো, আরে এটা তো বাসন্তীর মোড়। সংহতি ক্লাব থেকে যে রাস্তাটা তার বাড়ির দিকে যায় এ তো একেবারে উল্টো দিকের রাস্তা। না, এরকম ভুল করলেন কি করে তিনি? এই সমস্ত ভাবতে ভাবতে হঠাৎই সামনে কি একটা দেখে থমকে দাঁড়াতেই পাটা শক্ত কিছুতে লেগে হোঁচট খেয়ে পড়লেন। মাথার কাছটা ফেটে গিয়েছে।
দরদর করে রক্ত বেরোচ্ছে। তারই মধ্যে কোন রকমের সামনে তাকিয়ে দেখতে পেলেন দৃশ্যটা। হে কি, ওটা কি? সামনের বাড়িটার কার্নিশে ছটপট শব্দ করে কি যেন একটা উড়ে এসে বসল। অন্ধকারের মধ্যে একেবারে মিশে গিয়েছে সেটা। শুধুমাত্র তার বিশাল ডানা দুটো অল্প অল্প নড়ছে। লাল দুটো চোখ বিভৎসভাবে দপদপ করে এই মিশমিশে অন্ধকারেও জ্বলছে আগুনের মতো। তার শির দ্বারা বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে যায়। আকাশের মেঘ খানিকটা সরতেই মরা চাঁদের আলোয় তিনি স্পষ্ট চিনতে পারলেন প্রাণীটিকে। কাক। হ্যাঁ, একটা কাক তার দিকে স্থির দৃষ্টে তাকিয়ে রয়েছে। প্রভঞ্জন ওরফে মনীন্দ্রবাবু বেশ বুঝতে পারলেন তার সমন এসেছে। পালাবার কি পথ আছে এবারেও, নাকি নাকি প্রভঞ্জন বাবু বুঝতে পারেন যে তিনি জ্ঞান হারাচ্ছেন আস্তে আস্তে। চোখ বুঝে আসছে তার। গন্ধটা এবারে যেন বড্ড কাছে এসে দাঁড়িয়েছে। হঠাৎ অন্ধকার নিশির যাবতীয় নিস্তব্ধতা ছিলে সেই প্রাণী কা কা শব্দে ডেকে ওঠে। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একটা দারুণ সুখবর রয়েছে আপনাদের জন্য। এখন আপনার লেখা গল্প শুনতে পারেন আমাদের এখন গল্প ইউটিউব চ্যানেলে। আপনার লেখা ভৌতিক, অলৌকিক, সাসপেন্স, থ্রিলার অথবা প্রেমের গল্প পাঠাতে পারেন আমাদের মেলের মাধ্যমে এখন গল্প @gmail.com এই ঠিকানায়। কমপক্ষে 2টি গল্প পাঠাবেন। গল্পটি অবশ্যই মৌলিক এবং পূর্বে অডিও রূপান্তর হয়নি এমন হতে হবে। গল্পের শব্দ সংখ্যা হবে কমপক্ষে 4000। সাথে পাঠাবেন আপনার একটি ছবি এবং ফোন নাম্বার। আজ আমাদের সাথে ছিল আমাদের বন্ধু চ্যানেল পার্টনার্স রেনি টেলস এবং অপু দুর্গার পাঁচালী। তাদের চ্যানেলের লিংক ডেসক্রিপশনে দেওয়া রইল। তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আগামী গল্পে।